এই তো চলছে। কি অবস্থা মাজার? সব এই যে মিলে বস, কি আর ভাল লাগে না, ভাল লাগে না বাসায়। বল আর কত হ্যাঁ, লাগবে? জীবন আমরা তো লাইভ অতিষ্ঠ হয়ে গেছে। স্টার্ট করছি। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকেট নিউজ 24.com এর নিয়মিত লাইভ ক্রিকেট আড্ডা ক্রিক লজিক। সঞ্চালক হিসেবে সাথে আছি আমি মির্জা সাদমান। আপনারা যারা আমাদের সাথে আছেন প্লিজ লাইভটিকে শেয়ার করুন এবং কমেন্টসের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন দুজন ভেরি ভেরি স্পেশাল অতিথি। আমাদের সাথে আছেন দৈনিক সমকালে সিনিয়র স্পোর্টস রিপোর্টার সিকান্দার আদিপুর এবং ফর্মার ক্রিকেটার, কমেন্টেটর এবং ডেইলি স্টার স্পোর্টস রিপোর্টার নাজরুদ্দিন অমিত। স্বাগত জানাচ্ছি দুজন স্পেশাল অতিথি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য শো। ওয়ালাইকুম আসসালাম। থ্যাঙ্কস ফর ইনভাইটিং আস। ধন্যবাদ আমাদেরকে স্বাগত জানানোর জন্য, এই অনুষ্ঠানে নেওয়ার জন্য। আমরা আশা করি একটা প্রাণবন্ত আলোচনা হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাইয়া, তো ফার্স্টলি জানতে চাবো যে ঈদ কেমন কাটলো আপনাদের? গত বছর বিভিন্ন ইয়ার্স এর থেকে তো ডেফিনেটলি ডিফারেন্ট কেটেছে। তো কে কিভাবে কাটিয়েছেন, কাদের সাথে ছিলেন জানতে। মাজার শুরু করুক, আমি মাজারের কথা শুনতে চাই আগে, তারপর আমি পরে বলছি। আমি জানি না ইন্টারনেটে ওখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা আমার এখানে সাউন্ড প্রবলেম একটু শোনা যাচ্ছে কম। আই থিঙ্ক আমার এন্ডে হতে পারে। না, আমরা প্রপারলি শুনতে পাচ্ছি আপনাকে সেকান্দার ভাই। তার মানে আমার দেখতেও পাচ্ছি। ইন্টারনেট ঠিক আছে। হোস্টের ইন্টারনেটের ওখানে সাউন্ডে একটু কম শোনা যাচ্ছে আই থিঙ্ক। এই যে বস, আপনি শুরুতেই প্রেশার দিয়ে দিলেন, এটা কোনো কথা না সেকান্দার না ভাই? নেগেটিভ না। আই জাস্ট টোল্ড, আই জাস্ট টেলিং টু রিকভার দ্য থিংস। একটু একটু হ্যাঁ, হয়তো ঠিক হয়ে যাবে হয়তো। সেকান্দার ভাই, আপনার ঈদ কেমন কাটছে আমি জানি না। আমারটা বাসাই মেনলি, বাসাই ছিলাম এবার। আহ, এবার তো একটু ডিফারেন্ট, দুইটা ঈদই বাসাই গেল আর কি করোনার জন্য। খুব একটা আসলে এনজয় করার মতো কিছু ছিল না, সিচুয়েশন ওরকম না আসলে। একটা মানে হেলথ একটা থ্রেট, যেটা যার কারণে আর কি ভয়টা, যে বের হওয়ার ক্ষেত্রে। ঈদে তো নর্মালি আমরা খুব এনজয় করি, আমাদের মানে অনেক কলিগদের সাথেও দেখা হইতেছে না অনেক দিন ধরে, তো এইটাও একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার আর কি আমার ক্ষেত্রে। আমার ঈদ ভালো কেটেছে, কারণ আমি রোজার ঈদে তো যেতে পারিনি, তখন করোনা মহামারীর একটা আতঙ্কটা বেশি ছিল। আহ, পরবর্তীতে কোরবানির ঈদটা আমরা সিদ্ধান্ত নিলাম যে বাড়িতে করব। বাড়িতে আমাদের জোনটা শিল্প এলাকা, বিকেএসপির পাশেই আমাদের শিল্প এলাকা হওয়াতে অনেক মানুষ থাকে। তারপরও আমরা দেখলাম ওখানকার মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই। ফলে আমরা বাড়িতে গিয়ে, বাড়ির স্পেস আছে এবং বাড়ির আশপাশেও ঘোরার জায়গা আছে, ওই এতদিনের যে বোরিংনেসটা সেটা কাটানোর জন্য ঈদটা করতে গেলাম। এবং কোরবানি দিতে হয়, যেহেতু ফ্যামিলি কোরবানি দেয়, আমরা সবাই একসঙ্গে ভাইরা কোরবানি দেই, দুই তিন ভাই। তো আমরা কোরবানি দিলাম। ওখানে বেশ ভালোই কেটেছে, এবং যে কটা দিন ছিলাম, এত লম্বা সময় আমি সাধারণত ঈদের পরিবারের সঙ্গে থাকি না বাড়িতে। বাড়ি যদিও খুব কাছে, তারপরে এতদিন থাকি না, থাকা হয় না। কিন্তু এবার অনেক দিন থাকা হয়েছে, এবং আমার ফ্যামিলির যারা, আমরা তিনজন মেম্বার এখন, মানে ঢাকায় যারা থাকি তিনজন মেম্বার, আমার ছেলে, আমার ওয়াইফ এবং আমি। তো তারা খুব এনজয় করেছেন, বিকজ অফ ওখানে আমার ফ্যামিলির অন্য মেম্বার আছে, বিশেষ করে আমার বোনরা আছেন, মামারা আছেন, ভাগ্নিরা আছেন। তো আত্মীয় স্বজনের বাসায় গিয়েছে এবং ফ্রি মুভ করতে পেরেছে। ওখানে বন্যার পানি আসছে, কিছু দূরে নদী আছে আমাদের ওখানে, একটা রাঙামাটি জায়গা নাম। 3 কিলোমিটার গোয়ালবাড়ি পার হয়ে, তারপর 3 কিলোমিটার মতো জায়গা বাড়ি থেকে। ওখানে গিয়েছি, বেশ ভালোই লেগেছে। নাতি ছিল, ভাগিনা, আমার ছেলে ছিল, ছোট ভাই ছিল, আমরা বেশ এনজয় করেছি এবং এটা বেশ উপভোগ্য ছিল। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। হ্যাঁ, তো এখন আমরা ওয়ার্ল্ড বার্নিং সিচুয়েশন যেটা কোভিড-19, সেটার দিকে একটু আসি। যে কোভিড-19 এর কারণে খেলা টোটালি বন্ধ হয়ে গিয়েছিল, ঘরবন্দি একটা অবস্থা ছিল। তো এই টাইমে একজন স্পোর্টস রিপোর্টার হিসেবে আপনারা দুইজন কি কি চ্যালেঞ্জেস ফেস করেছেন সেটা একটু আমাদের সাথে share সেগু ভাই বলেন, আমি বলবো, বলেন। আমার কাছে চ্যালেঞ্জ আসলে কিছু কি চ্যালেঞ্জ মনে হয় না। প্রতিদিন তো আসলে ওয়ার্ক করি, ওয়ার্কটা হলো লাইভ ওয়ার্ক করা এক জিনিস, আরেকটা হলো যে আপনার ঘরে বসে ডেস্ক ওয়ার্কের মতো একটা ফোন দেয়া, ফোন দিয়ে রিপোর্ট নেওয়া, মনের মতো রিপোর্ট হয় না। এইগুলি আপনার যদি চ্যালেঞ্জ মনে করেন তাহলে চ্যালেঞ্জ, কিন্তু অ্যাজ এ জার্নালিস্ট আমার কাছে কখনোই মনে হয় না যে এগুলি কোনো চ্যালেঞ্জ। কারণ এটা প্রতিনিয়তই আমাদের এই কাজগুলি করতে হয়। তো টেস্ট
যেটা হচ্ছে যে টেস্ট পাইনি। একটা হলো নিয়মিত খাবার যেগুলি আমরা খাই, ধরেন ওইরকম একটা একটা কিছু খাচ্ছি, খেয়ে পেট ভরছে আর কি, নিউজম্যান হিসেবে নিউজ দিচ্ছি, কিন্তু তৃপ্তির সঙ্গে নিউজ দেয়া, যে আমার খেলা হচ্ছে, খেলার নিউজ আছে, বৈচিত্র্য আছে, তার সঙ্গে আপনার পিসিবি ওয়ার্ক আছে, যেসব ওয়ার্কে খেলা থাকলে, অ্যাক্টিভিটিস থাকলে অনেক রকম নিউজ আসে, সেই নিউজ ফ্লোগুলি ছিল না। এখানে নিউজ কমে গেছে। মাঝখানে হেড ইন্টারভিউ করা, এর সঙ্গে কথা বলা, কিছু জিনিস খুঁজে বের করা। আবার ধরেন পত্রিকার, আমরা তো দুজনেই পত্রিকাতে চাকরি করি, সেই তো আমাদের পত্রিকার ভলিউমটা কমে এসছে মাঝখানে, ওইসব কারণে আমাদের নিউজের এলিমেন্টও কমে গেছে। কারণ খুব স্বাভাবিক যে একটা টেস্টটা ছিল না, বৈচিত্র্যটা ছিল না, যে চ্যালেঞ্জটা থাকে প্রতিনিয়ত, সেই চ্যালেঞ্জটা ছিল না। একটা কিছু দিতে হয়, একটা গুছিয়ে একটা সুন্দর পরিকল্পনা, এর মধ্যে আমরা চেষ্টা করেছি ব্যতিক্রম কিছু দেওয়ার জন্য। কিছু নিউজ ছিল, আমরা কিন্তু মিস যাইনি, কোনো না কোনো নিউজ আমরা ঠিকই বের করে নিয়ে আসছি। হয়তো খেলার নিউজ কিংবা বিসিবির অ্যাক্টিভিটিস ওইভাবে ছিল না, কারণ বিসিবি তো ওইভাবে অ্যাক্টিভিটিস করতে পারেনি, ওয়ার্ল্ড ওয়াইডই আপনার ছিল। তবে বার্নিং এসেছিল আইসিসি ওয়ার্ল্ড টি20 এবং এশিয়া কাপ, এইগুলি নিয়ে একটা ফোকাস ছিল, এটা বন্ধ হয়ে গেল বা স্থগিত হয়ে গেল, যে কারণে আমাদের আগ্রহটাও, আকর্ষণটা কমে গেল। তবে এখন সবচেয়ে ভালো জায়গা হলো, আমরা আশার আলো দেখছি ইউরোপে খেলাধুলা শুরু হওয়ার পর থেকে দক্ষিণ মানে এশিয়া অঞ্চলেও আস্তে আস্তে বিস্তার করছে, এবং আমরা নিজেরাও বাংলাদেশি ক্রিকেটের প্লেয়ারদের ধন্যবাদ দিই যে তারা মাঠে নেমেছে এবং সাহস দেখাচ্ছে, এবং প্রত্যেকের মধ্যে এখন সাহস তৈরি হয়েছে। এখন এইটা এইটা আমার কাছে মনে হচ্ছে যে এখন আর নতুন কোনো চ্যালেঞ্জ নেই, এখন আমাদের চ্যালেঞ্জ শুরু হবে সামনে। চ্যালেঞ্জ কিন্তু এতদিন ছিল না, চ্যালেঞ্জটা শুরু হবে সামনে। আমরা কত ভালোভাবে নিজেদের প্রোডাকশন নিয়ে এবং প্লেয়ারদের ডিস্টেন্স রেখে কিন্তু কাজ করতে হয় এখন। আগে কিন্তু কাছে যেতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, কথা শুনতে পারতাম, এখন সেটা সম্ভব হচ্ছে না, চ্যালেঞ্জটা আসছে। মাজার, আমার টু বি অনেস্ট মানে 4 মাস এইভাবে অফিসে না গিয়ে কাজ করা, এটা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল আসলে। মানে বাসায় থেকে আসলে অফিসের এনভায়রনমেন্ট বা অফিসে না যেতে পারাটা, এটা একটা খুবই ডিফিকাল্ট একটা ফেজ গেছে আমার জন্য। আর অ্যাজ এ রিপোর্টার হিসেবেও ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট অনেস্টলি, যে আপনার রেগুলার, আমরা যেহেতু পত্রিকায় কাজ করি এবং এখন যেহেতু সিচুয়েশনও খারাপ, তো আমাদের পত্রিকাকে বা আমাদের অর্গানাইজেশনকে আমাদের দিক থেকে আরো বেটার, ভালো বা আরো ডিফারেন্ট কিছু দেওয়ার একটা তাগিদ কিন্তু থাকে। এবং সব ডিপার্টমেন্টই চায় যে আমাদের ডিপার্টমেন্টটা যাতে সবচেয়ে বেস্ট হয়, খারাপ সিচুয়েশনেও যাতে আমরা ভালো কিছু দিতে পারি। এদিক থেকে খুবই চ্যালেঞ্জিং ছিল অনেস্টলি অ্যাজ এ রিপোর্টার, কারণ মাঠে গেলে কিছু না কিছু চোখে দেখা পড়ে, তো কোনো কিছু হয়তো চোখের থেকে মিস হওয়ার চান্সেস খুব কম থাকে। কিন্তু এখন যেহেতু আমরা সবাই বাসায়, কে কোথা থেকে কি নিউজ করছে, যেহেতু আমাদের খুবই মানে কম্পিটিশন একটা রিপোর্টারদের মধ্যে, যে নিউজ বাইর করার ব্যাপারে এবং ভালো রিপোর্ট করার ব্যাপারে, তো এদিক থেকে খুবই চ্যালেঞ্জিং ছিল। পালসটা ধরাটা খুবই ডিফিকাল্ট ছিল, যে এই মুহূর্তে ইস্যুটা কি এবং এই সামনে কি ইস্যু আসতে পারে, আর ওইসব ব্যাপারগুলো নিয়ে নিজেদের থেকে ফোন করা বা প্লেয়ারদের ইন্টারভিউ করা বা ডিফারেন্ট অফ দ্য টপিক কিছু আউট অফ দ্য বক্স স্টোরি করা, এই জিনিসগুলোর মাত্রাটা বেড়েছে এই গত 4 মাসে আমাদের সবার মধ্যে। এবং আমার ক্ষেত্রে আমি আমি মনে হয় আমি লাইফে এত বাইলাইন আমার যায় নাই, যে যত বাইলাইন আমার এই 4 মাসে আমার পত্রিকায় গেছে। তো অমিকে অমিকে পাচ্ছি না শুনতে। শুনতে পাচ্ছেন আপনি? অমিকে শুনতে পাচ্ছি না। আমি মনে হয় হ্যাং হয়ে গেছে, হ্যাং আউট হোক, আমরা আবার ফিরে আসি। দিস টাইম আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আমি এসেছি চলে এসছে। না সেখানে ভাই কি বলছিলেন আপনি, আমি শুনিনি আসলে। না, আমি অমিকে হ্যাং আউট মানে হ্যাং ওভার হয়েছে না, বস নেটে প্রবলেম বস, বুঝছেন, আর কোনো প্রবলেম। কাম আপ শুরু করেন আবার। না, ওইটাই যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের জার্নালিস্টের জন্য, রিপোর্টারদের জন্য খুব ডিফিকাল্ট ফেজ ছিল এই 4টা মাস।
সামনে যেটা আসবে আমরা তো মানে মুখিয়ে আছি বলা চলে যে নিউজ করার জন্য বা কাজ করার জন্য মাঠে ফেরার জন্য, বাট সিচুয়েশনটা আসলে অনেস্টলি খুবই উইয়ার্ড। আমাদের লাইফে আমরা এরকম সিচুয়েশনে ফেস করিনি যে আমার কারণে আমার পরিবারও এফেক্টেড হতে পারে। এটা একটা ভয় কিন্তু রয়েই যায়। তো এই ভয়টা যত দ্রুত কাটানো যায় এবং আমাদের ওই সিকিউরড এনভায়রনমেন্টের মধ্যে নিজেদেরকে যদি আনতে পারি, তাহলে ক্রিকেটে ব্যাক করা এবং আমাদের জন্য আগের পরিবেশে ফিরে যাওয়াটা একটু ইজি হবে। এই মুহূর্তে আমাদের যে সেকান্দার ভাই যেটা বললেন যে ভয় সব চলে গেছে, কিন্তু মানে আপনার ইনফেকশনের রেট কিন্তু দিনে দিন বাড়ছে এবং মৃত্যু তো প্রতিদিনই হচ্ছে। এই দিক থেকে একটু একটা একটা ভয় তো কাজ করেই অনেস্টলি, বাট এই ভয়টা কবে নাগাদ কাটবে আই ডোন্ট নো। বাট আমি হোপ করি যে ভ্যাকসিন আসলে হয়তো আরো আমরা আগের থেকে আগে যেভাবে লাইফ লিড করতাম ওইভাবে হয়তো লাইফ লিড করার সাহসটা পাবো। এখন আমি অতটাও কারেজিয়াস না যে এভরিডে আই গো আউটসাইড এন্ড ওয়ার্ক অনেস্টলি। আপনি ঠিকই বলেছেন, তবে তার মধ্যেও ব্যতিক্রম হলো মানুষ কিন্তু একটা সময় এসে বের হয়ে যায়, প্যানিকটা কেটে যায় জীবিকার তাগিদে, তো অবভিয়াসলি খুব স্বাভাবিক। তো মানুষ কিন্তু মানে দীর্ঘ সময় কি বলবো এটাকে, এটা বলবো আনলিমিটেড টাইমে কিন্তু মানুষ ঘরবন্দি বা একটা জায়গায় থাকতে পারে না, জীবিকার প্রয়োজন পড়ে এবং মানুষের ওইটাই। সবকিছু এইবারের স্বাভাবিক সিচুয়েশনটা একদম অদ্ভুত, মানে উইয়ার্ড একটা সিচুয়েশন। হ্যাঁ, উইয়ার্ড সিচুয়েশন, ইটস ওকে অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমেরিকানদের যদি আপনি দেখেন, আমেরিকানরা কিন্তু কোনো কিছুই মানে না, ওরা কাজ করে ওদের মতো চলে। এখন কিন্তু জীবন সারা পৃথিবীতেই তাই হচ্ছে। এবং বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন, আমি গত 7-8 দিন যে মাঝখানে বাড়ির থেকে আসলাম বললাম, আমার এলাকায় কিন্তু প্রচুর মানুষ দেখেছি। আমি নিরুৎসাহিত করছি না, আমি দেখলাম মানুষের মধ্যে, আমি যেটা বললাম যে প্যানিকটা কমে আসছে। শুরুতে 2 মাস, প্রথম 2 মাস যেভাবে প্যানিক ছিল, আর কত 4 মাস হয়ে গেছে। হ্যাঁ 4 মাস 5 মাস এতদিন থাকে না। আপনি যেটা বললেন সিচুয়েশন, এটা ওভারনাইট হবে না, আগামী 6 মাস 1 বছরও হবে কি হবে না। যে কোনো ভাইরাস কিংবা আপনার প্লেগ যাই বলি না কেন, এসব যখন আসে পৃথিবীতে বা যে কোনো সোসাইটিতে, নর্মালি আপনার প্লেগ বা ভাইরাসটা হয় আপনার জোনাল, আমরা এইভাবে স্প্রেড করা ওয়ার্ল্ড ওয়াইড। পৃথিবীতে কিন্তু আপনার যখন প্লেগ তৈরি হয়েছিল 1400 সালে, প্রচুর মানুষ মারা গেছে, 75 লাখ পিপল। তো ওই সময় কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ওই প্লেগটা ছিল না। তার সঙ্গে আপনি যদি চিন্তা করেন, আপনার 100 বছর আগে 1820 এরকম সালে, 1919-20 সালে আর কি, ওই সময় কিন্তু আপনার স্প্যানিশ ফ্লু যেটা হয়েছিল, তখনও কিন্তু আপনার এত ওয়ার্ল্ড ওয়াইড এফেক্টেড হয়নি। বেসিক্যালি ইউরোপ এবং আপনার ইন্ডিয়াতে এসেছিল, কিন্তু ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গ বা এইসব জোন কাভার করেনি, কয়েকটা জায়গায় কেরালা বা সামান্য কয়েকটা জায়গায় এফেক্ট করেছিল। কিন্তু এইবার এই ভাইরাস, করোনা ভাইরাস, ওয়ার্ল্ডকে কিন্তু আপনার স্তব্ধ করে দিয়েছিল এবং সারা ওয়ার্ল্ডকে আপনার মৃত্যুপুরীতে তৈরি করছিল। কিন্তু সেই জায়গায় আপনি দেখেন, প্রথম দিকে আমরা দেখেছি মৃত্যু হার 12% ছিল করোনা ভাইরাস আক্রান্ত মৃত্যু, সেটা কিন্তু ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী এখন 5% নেমে আসছে। এটা দেখতে 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 তার মানে হলো মানুষ এটার সাথে ইউজড হচ্ছে। ভাইরাস আস্তে আস্তে যখন সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, ভাইরাস তো দুর্বল হয়, এটা সাইন্টিফিক ব্যাখ্যা। তার সঙ্গে সঙ্গে আপনার মানুষের মধ্যে ইমিউনিটি তৈরি হয়। মানুষ যখন সাহসী হয়ে ওঠে, মানুষ প্রতিরোধ ক্ষমতা, তার সঙ্গে সঙ্গে মানুষ এইটাকে মেনটেন করার কিছুটা কৌশল আবিষ্কার করে। ভিটামিন হোক, যেসব জিনিস হোক, ডাক্তাররাও মেডিকেল সায়েন্সের সঙ্গে যারা জড়িত তারাও কিন্তু এটার সঙ্গে অনেক কিছু তৈরি করে, মানে অনেক ইনফরমেশন দিতে পারে, অনেক কি বলবো এটাকে প্রোটেকশন করার জন্য কিছু জিনিস দিয়ে থাকে, উপদেশ পরামর্শ। সেইভাবে যদি কি জীবনযাপন করে তাহলে কিন্তু অনেক কিছু সেফটি। আর এখানে আমরা যেটা দেখছি, করোনা কিন্তু হচ্ছে, র্যান্ডামই হচ্ছে। আমাদের এখানে টেস্ট হচ্ছে কম, আমাদের লোকজন টেস্টে যাচ্ছে না, বিকজ অফ ম্যাক্সিমামই হলো আমাদের যারা নিচু শ্রেণী বা আমাদের যারা মানে কি বলবো ওভারটি থেকে একটু উপরে আছে বা শ্রমিক শ্রেণী বলি যাদেরকে, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে অতটা অ্যাওয়ার না যে এটা হচ্ছে, তার হয়তো জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, ঠান্ডা হচ্ছে, সে ইউজুয়াল নিয়ে নিচ্ছে, সে কিন্তু টেস্ট করছে না। টেস্ট করতে যাওয়ার যে একটা প্যানিক বা টেনশন কিংবা চাপ, লাইনে দাঁড়ানো বা সব জায়গায় অ্যাভেলেবেল আছে তাও না, এইসব কারণে কিন্তু এরা ম্যাক্সিমাম টেস্ট করতে যায় না। ফলে এই যে টেস্টের রেটও কমে আসছে, এখন কিন্তু ল্যাবের সংখ্যা বাড়ছে কিন্তু টেস্টের হার কমে এসছে। কমে আসার কারণ হলো মানুষের আগ্রহ কম, কারণ মেডিসিন এখন শিক্ষিত শ্রেণীর মধ্যেও তাই হচ্ছে, ল্যাবের মানে হচ্ছে কি ওষুধ নাই তাই তারা যায় না।
তারা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তারা ঘরের মধ্যে একটা ট্রিটমেন্ট নিচ্ছে, নিয়ে তারা ঠিক হয়ে যাচ্ছে। ফলে আপনি তার জলজন্ত একটা উদাহরণ দেখেন, ম্যাক্সিমাম হলো অ্যাসিমটোমেটিক, যেসব কারণে আরেকটা বড় কারণ হলো এটা। দেখেন বাংলাদেশের ফুটবলারদের যদি চিন্তা করেন, 24 জনের মধ্যে 18 জন, তার মানে এই রেশিও যদি এভারেজ করেন, ফুটবলাররা তুলনামূলক একটু সাধারণ পিপুলের যে একটু বেশি অ্যাডভান্স, তারা কিছুটা সচেতন, কিছুটা শিক্ষিতও আছে। তো সেই জায়গায় থেকে যদি তারা অ্যাসিমটোমেটিক এরকম 24 জন 18 জন ধরা পড়ে, তাহলে আপনি সাধারণ পিপলের কথা চিন্তা করেন, রিক্সাওয়ালা থেকে শুরু করে যারা র্যান্ডম পাবলিক প্লেসে যাচ্ছে, পাবলিকের সঙ্গে মিশি করছে, তাদের কথা চিন্তা করেন। নিশ্চয়ই করোনা ভাইরাসে তারা এফেক্টেড হয়েছে এবং করোনা ভাইরাস র্যান্ডাম এফেক্টেড হচ্ছে এবং তাদের মধ্যে ইমিউনিটি গ্রো করছে। একটা সময় এসে হয়তো আর 3-4 মাস পরে আমরা দেখবো আরো ইজি হয়ে গেছে। এখন অ্যান্টিবডি টেস্ট করলে হয়তো আরো কনফিডেন্স লেভেলটা বাড়বে। আশা করি ভ্যাকসিন দ্রুত আসবে। আর আপনার মধ্যে আপনি যদি প্রপারলি স্বাস্থ্য বিধিটা মানেন, আপনি মাস্কটা পরেন, একটু হ্যান্ড স্যানিটাইজার রাখলেন পকেটে, আপনি মাঝে মাঝে দিয়ে দিলেন, আপনি নাক মুখে হাত না দিলেন, তাহলে আপনার অনেকটাই সেফ থাকবে। আপনি বাইরে গিয়ে বাইরে থেকে ঘরে গিয়ে কাপড়টা কোনো ওয়াশ করে ফেললেন, আপনি শাওয়ার নিয়ে নিলেন, তাতে অনেকটাই হয়ে যায়। এখন বলতে পারেন আমি ঘরে ছিলাম, ঘরে থাকার পরেও আমার ফ্যামিলির করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে, আমি করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে, অফিস করিনি, বাইরে যাইনি, তাও হয়েছে। কেউ কারো মাধ্যমে আসছে, হয় ফুডের মাধ্যমে আসছে, অথবা আমাদের বাসায় যায় দুটো বাচ্চা খেলতে আসছে, তাদের মাধ্যমে আসছে। তা আমরা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছি। এখন আপনি ক্রিকেটার বলেন বা অন্যদের যারা এই যে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে জড়িত আছে, তাদেরও যদি করোনা ভাইরাসের একটা টেস্ট করান, দেখবেন যে একটা পোর্শন বেরিয়ে গেছে। সো আমরা কিন্তু জানি না করোনা ভাইরাস কাকে কিভাবে ধরবে, বা করোনা ভাইরাস হলেই সব মরে যায় তাও না। 1% ক্রিটিক্যাল হয়, আক্রান্ত যারা হয় তাদের মধ্যে, আর 99% মাইনর থাকে, সিমটম থাকে, সমস্যা হয়। তো সেই 1%-এর মধ্যে যে কেউ করতে পারে, এই জন্য সবার মধ্যে আসলে ভয়। তো আশা করি যে সে ভয় কাটিয়ে আমরা জয় তো করতেই হবে, কারণ আপনার বা আমার সামর্থ্য হয়তো আছে খাদ্য নেয়ার, কেনার, কিন্তু অন্যদের ম্যাক্সিমাম পিপলের আমাদের দেশের মতো নয়। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, মানে আমরা ডেভেলপিং কান্ট্রি, কিন্তু আমাদের ইনকাম, মানে আমাদের যদি অর্থ বাণিজ্য না থাকে, এগুলি যদি আমরা রানিং না রাখতে পারি, তাহলে তো আমাদেরও একটা সময় পথে বসতে হবে। ওই এফেক্টটা কিন্তু আপনার আমারও করবে মিডিয়াতে। আমাদের এখনই আমরা যত দেখতে পাই, আমরা গত 4 মাসে আমাদের পত্রিকায় কি পরিমাণ বিজ্ঞাপন ছিল, খুব একটা ছিল না। তো সেই এফেক্ট কিন্তু আছে। আফটার এফেক্টটা আরো কিছুদিন পরে যদি আপনার এই আমাদের রাষ্ট্র যেটা করছে, অর্থকে চালিত করার জন্য এবং ফ্যাক্টরিকে, এই যে কোটি কোটি মানুষকে আপনার গার্মেন্টস বলেন, ইতে বলেন, আমরা তো ধরেন শিল্প এলাকায় বললাম আগে, শিল্প এলাকায় আমাদেরও কোনো বাড়ি ভাড়া দিতে হয়, তো ওইসব দেখি যে কিছু কমে গিয়েছিল, এখন আবার লোকজন আসছে, আবার ভাড়া নিচ্ছে। আমি আশ্বস্ত হচ্ছি, কারণ ওই শ্রেণীতে কিন্তু গার্মেন্টসে আবার অর্ডার আসছে, অর্ডার থেকে আবার কাজ আসছে, এগুলি ভালো। আপনিও ভয় পাবেন না। ক্রিকেটার সাহস করে ফিরছে, ওদের 27 জন ক্রিকেটার এখন অফিসিয়ালি বিসিবির তত্ত্বাবধানে প্র্যাকটিস করছে, আর আনঅফিসিয়াল তো অনেকেই আছে। আমরা আশা করি যে আমরা যদি ডিস্টেন্স মেনটেন করি, আমরা যদি সবকিছু স্বাস্থ্যবিধি মেনটেন করি, আমরাও আশা করি সেফ থেকে কাজ করতে পারবো। উইশ ইউ গুড লাক। আসেন মাঠে, সমস্যা নাই। এতদিন যে খেলার থেকে আমাদের ফ্যান্সরা বাইরে থাকতো, এখন একটা নিউ ওয়ার্ল্ডে তারা ক্রিকেটের সাথে আবার জয়েন করে। তো এখানে মেন্টাল ব্যারিয়ারটা কতটুকু, সেই ফোকাসটা আনতে কতটুকু ডিফিকাল্ট? মাঝার কি যেন জিজ্ঞেস করেছে। হ্যাঁ, মানে সাউন্ডটা কি একটু একটু কম মনে হচ্ছে, বাট আমি কোশ্চেনটা বুঝতে পেরেছি যে নতুন সিচুয়েশনে কিভাবে অ্যাডাপ্ট করতে হবে, এটাই তো রাইট। সো যেটা হচ্ছে যে আমরা ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের যে টেস্ট সিরিজটা শুরু হলো, যখন প্রথম ক্রিকেট আসলো আফটার দিস করোনা থিং এন্ড অল, তখনও কিন্তু আমরা দেখেছি যে অনেক কি বলবো, একটা বায়ো সিকিউরড একটা বাবলের ভিতরে কিন্তু তাদেরকে রাখা হয়েছিল এবং একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছিল যাতে তাদের এই বডি টু বডি কন্ট্যাক্ট বা যত রকমের হেলথ সেফটি মেজার্স গুলো নেওয়া যেতে পারে সবগুলোই কিন্তু নিয়ে ট্রাই করেছিল। বাট স্টিল there were few issues, যেমন ফিল সিমন্স যে কোচ ছিল ওয়েস্ট ইন্ডিজে, সে ফিউনারাল অ্যাটেন্ড করতে যাওয়ার কারণে কিন্তু পরে ইভেন তার চাকরি চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আইসোলেশনে
যেতে হয়েছিল তাকে। তো নতুন জিনিস, এটা অবভিয়াসলি এটা অ্যাডাপ্ট করতে তো একটু সময় লাগবে, এবং যত দ্রুত এটা এই সিচুয়েশনটার সাথে আমরা মানিয়ে নিতে পারবো বা ক্রিকেটাররা মানিয়ে নিতে পারবে, সেটাই হবে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। এখন অন্যান্য দেশে যেটা হয়েছে যে অ্যাটলিস্ট আমরা আবার হ্যাংয়ে চলে গেছি। আমরা সিকান্দার ভাই আপনি তাহলে কন্টিনিউ করেন টপিকটা। আমার কাছে মনে হচ্ছে যে বায়োসিকিউরিটির কথা মাঝার যেটা বললো সেটা হলো যে ইংল্যান্ডের মতো দেশ বা অর্থনৈতিকভাবে যারা স্বাবলম্বী, অনেক বেশি শক্তিশালী, তাদের পক্ষে এই বিশাল এক্সপেন্ডিচার মানে করে নির্বাহ করে আপনার সিরিজগুলি সহজে আয়োজন করা যায়। আর ইংল্যান্ডে আপাতত তো করোনা ভাইরাস, ইউরোপ জোনেই করোনা ভাইরাস মোটামুটি আন্ডার কন্ট্রোল। আর ওদের ওখানে পপুলেশন বলেন কিংবা ওদের যেসব সিস্টেমেটিক, সবকিছু চলে সিস্টেমেটিক, আমাদের দেশে সবকিছু সিস্টেমেটিক চলে না। তাই আমাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে হলে একটু সময় লাগবে, এটা খুব স্বাভাবিক। এবং ডিসেম্বর আগে হয়তো সম্ভব হবে না, এবং ডোমেস্টিক ক্রিকেটও আমাদের এখানে ডিসেম্বরের আগে হয়তো করা সম্ভব হয় না। বাই দিস টাইম আমরা আশা করি যে যারা ভ্যাকসিন নিয়ে কাজ করছেন সায়েন্টিস্টরা, তারা হয়তো ভ্যাকসিনের মতো কিছু হয়তো একটা কিছু আমাদের পৃথিবীকে উপহার দিবেন। এবং ফার্স্ট প্রায়োরিটি হিসেবে যারা আছেন এইসব জায়গাগুলোর ক্ষেত্রে, হেলথে যারা চাকরি করেন কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে যারা চাকরি করেন, তাদের সঙ্গে সঙ্গে আমাদের যারা ক্রিকেটার আছেন বা বড় বড় এইসব জায়গায় আন্তর্জাতিক পর্যায়ে ইনভলভ বা খেলাধুলার মতো গুরুত্বপূর্ণ জায়গায় যখন ইনভলভ হবে, তখন তারা হয়তো টিকাগুলি পাবেন। কিন্তু তার সঙ্গে বায়োসিকিউরিটি আমাদের মতো দেশে ব্যয় করা বা বায়োসিকিউরিটি কিংবা আপনার যে রিজার্ভেশন, হোটেল, পুরো একটা হোটেল রিজার্ভ করা, এইরকম ব্যয় নির্বাহ করতে গেলে আমাদের যেসব রিজার্ভ আছে সেই রিজার্ভই ফুরিয়ে যায়। তো সেই ক্ষেত্রে কারণ হলো আমাদের এখানে ইংল্যান্ডের একটা সিরিজ যে পরিমাণ টাকায় বিক্রি হয় বা রেভিনিউ হয় ওদের ওখানে, সেই রেভিনিউ আমাদের এখানে কখনোই হওয়ার নয়, কারণ আমাদের অর্থনীতি এখনো কিন্তু সেই জায়গায় না। আর আমাদের যারা স্পন্সর করেন বা আমাদের টিভি রাইটস গুলি কেনেন, তারা তো আসলে অনেক কিছু আছে, ওই সব জায়গায় না যায়। তো সবচেয়ে বড় হচ্ছে আমাদের এখন বাইরে, ফার্স্ট অফ অল যদি আমরা বাইরে সিরিজটা খেলি, যেটা আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের ক্রিকেটাররা শ্রীলঙ্কায় খেলতে যাবে অক্টোবরের 22 কি 23 তারিখে আপনার টেস্ট সিরিজ শুরু হবে। সেপ্টেম্বর প্রথম দিকে তারা মাঝামাঝি সময় যেতে চেয়েছিল, এখানে প্র্যাকটিস করার পুরো প্র্যাকটিসটা এখানে সারার চেষ্টা ছিল, প্ল্যান ছিল। তো সেটা থেকে আজকে মিটিং হয়েছে, মিটিং এর থেকে যেটা বেরিয়ে এসছে সেটা হলো যে আপনার তারা সেপ্টেম্বরের শেষ সপ্তাহে যাবে, 21-22 তারিখের দিকে হয়তো যাবে। ওখানে 21 দিনের ট্রেনিং করবে, তারপরে প্র্যাকটিস ম্যাচ খেলবে, প্র্যাকটিস ম্যাচ খেলে তারপরে আপনার পুরো এক মাস নিজেরা ওখানে করবে, তারপরে আপনার সিরিজ শুরু করবে। তো এই জায়গা থেকে আমাদের যেটা হচ্ছে যে ওরা কিন্তু টোটাল একটা বিরাট প্র্যাকটিসের ওখানে কন্ডিশনাল প্র্যাকটিসের সুযোগ পাচ্ছে, তো অ্যাডাপ্ট করার জন্য ভয়। আর শ্রীলঙ্কার মতো জায়গায় করোনা ভাইরাস তো ওখানে আন্ডার কন্ট্রোল, ওখানে মানুষ অনেক কম, সচেতন বেশি, 2 কোটি মানুষের দেশ, যদিও আমাদের অর্ধেক বা তার চেয়ে একটু বেশি। তো কিন্তু ওদের ওখানে সব সিস্টেমেটিক, মানুষ হেলথ মেজারমেন্ট নেয়, খুব ভালো নেয়। তো ওখান থেকে যদি কনফিডেন্স নিয়ে আসতে পারে আমাদের ক্রিকেটাররা ওখানে গিয়ে, মানে যদিও লং ট্রিপ, কারণ আপনি 1 মাস থাকবেন, আরো 1 মাস খেলবেন, তো সো ইটস এ লং ট্রিপ 2 মান্থ ট্রিপ। তো এই 2 মান্থ ট্রিপে আপনার হয়তো কিছুটা বোরিংনেস আসতে পারে, বাইরে যাওয়ারও সুযোগ নেই, বোরিংনেস তো থাকবেই। ইংল্যান্ডে যেটা হয়েছে জন্য, ওয়েস্ট ইন্ডিজের জন্য 14 ডেজ তারা ওখানে আইসোলেশনে ছিল, ট্রেনিং করেছে, এবং ট্রেনিং করার পরে যেটা করেছে সেটা হলো যে আপনার দ্রুত টেস্ট সিরিজগুলি খেলে ফেলেছে। 3 টেস্টের সিরিজ, গ্যাপ ছিল কম, দ্রুত খেলে আপনার চলে গেছে। ফলে তাদের কিন্তু এতটা লেন্দি হয়নি, আমাদের যতটা লেন্দি হবে, কারণ আমরা ওখানে ট্রেনিং এর জন্য 1 মাস ব্যয় করছি। আমাদের ম্যানেজমেন্ট কি কারণে এতটা করলো, প্লেয়ারদের বোরিংনেসের জায়গা তৈরি হতে পারে। আমার মনে হয় যে এখানে ট্রেনিং করার মতো যেহেতু অ্যাবিলিটি ছিল, বিসিবি তো আপনার একটা সিকিউর জোন, ওটাকে আরো সিকিউর করে ফেলা যেত যদি আপনার একাডেমি ভবনকে কাজে লাগাতে চাইতো, একাডেমি ভবনকে একদম সিকিউর করে ফেলতে পারতো। তাতে যে খুব বেশি এক্সপেন্সেস হতো তাও না, আমার কাছে মনে হয়। তো সে যেটাই হোক, ফরেন স্টাফের কথা হয়তো চিন্তা করেছে, বা ক্রিকেটারদের অনেকের চাওয়া হয়তো এখানকার চেয়ে ওখানে বেটার থাকবে তারা, কিন্তু আলটিমেটলি বোরিংনেসের কথাও চিন্তা করা উচিত ছিল। যাই হোক, এনিওয়ে, ক্রিকেটাররা ভালো বুঝবেন। তো আর ক্রান্তিকাল যেহেতু একটা সময় আসছে, এই সময়টাও, চ্যালেঞ্জটাও নেওয়াটাও তাদের জন্য একটা বড় পরীক্ষা, এই ধৈর্য রাখা, এই চ্যালেঞ্জটা নেওয়া।
তো ওভারকাম করবে, যেহেতু ইংল্যান্ডে খেলা শুরু হচ্ছে, সবগুলি খেলা কিন্তু ইংল্যান্ডে হচ্ছে। আপনার 3টা দল অলরেডি ওয়ার্ল্ডের 4টা দল কিন্তু ক্রিকেট খেলে ফেলছে। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড আপনার সবচেয়ে বড় সাহস দেখিয়েছে। প্রথম দিকে যত এক্সপেন্সেস হয়েছে একটা সিরিজ আয়োজনে, এখন কিন্তু সবকিছুই কমে আসবে এবং ইউজ টু হয়ে যাবে ওরা, যারা ওখানে খেলতে যাবে, যে খেলতে গেলে ওখানে খেলা যায় এবং ব্যয় এত না করলেও চলে এবং জিনিসগুলি ইজি হবে। এখন আপনার ওখানে মাঝখানে আয়ারল্যান্ড খেলেছে, পাকিস্তান খেলছে এখন, এরপর অস্ট্রেলিয়া আসবে। ইংল্যান্ডের থেকে খেলার পরে আমার ধারণা যে ওই নিউজিল্যান্ডেও খেলা শুরু হয়ে যাবে, বেশি দিন লাগবে না। অস্ট্রেলিয়া যদি একটু পরিবেশ স্বাভাবিক হয়, অস্ট্রেলিয়া তো কাম আপ করবে। তা আমরা আশা করি কোপ আপ করবে। কারোর মধ্যে আসলে এটা না, আইপিএল শুরু হয়ে যাবে, দুবাইয়ে হবে, আবার ওদিকে আপনার সিপিএল শুরু হয়ে গেলে তখন ডোমেস্টিক আয়োজনেরও কিন্তু একটা প্ল্যান পাবে। প্রত্যেকটা দেশই বুঝতে পারবে যে কিভাবে আয়োজন করতে হয়, কিভাবে কাজগুলি ম্যানেজ করতে হয়। প্লেয়ারদেররাও বুঝতে পারবে যে কিভাবে আপনার এইসব সিচুয়েশন ম্যানেজ করে আপনাকে খেলতে হয় এবং পরিস্থিতির মোকাবেলা করতে হয়, কিভাবে প্যাশন রাখতে হয়, পরিবার থেকে দূরে থাকা, আবার আপনার বাইরে আউটিং না করা, এই বিষয়গুলি আপনার আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবে। ইউজ টু হলে পরে তখন আপনার এটা তো আজীবনের জন্য নয়, হয়তো আর 6 মাস 1 বছর। প্লেয়ারদের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল প্লেয়ারদের ক্ষেত্রে সাধারণ পিপুল এত তাড়াতাড়ি ভ্যাকসিন পেয়ে যাবে সেটা আশা করি না, কারণ আরো আমাদের মতো দেশে স্পেশালি আরো 1.5-2 বছর হয়তো আমাদের ক্যারি করতে হবে। আর ভাইরাস একেবারে পৃথিবী থেকে নির্মূল হয়ে যায় বা নির্মূল হয়ে যাবে তাও আশা করি না, কারণ কোনো ভাইরাসই কিন্তু একেবারে যায় না। সব ভাইরাসই থাকে, ওইগুলির সঙ্গে অ্যাডাপ্ট হয়ে যায়, ভাইরাস দুর্বল হয়ে যায়, মানুষের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়। সেটা আপনার সেই কলেরা থেকে আমরা দেখেছি, জল বসন্ত, গুটি বসন্ত এখনো আছে। আমরা টিকা নেই কিন্তু মানুষ মরে না, কারণ ওই যে ছোটবেলা থেকে আপনার ভ্যাকসিন নেয়, ভ্যাকসিন নিয়ে অভ্যস্ত হয়ে যায়, ফলে এটা বডির সঙ্গে অ্যাডাপ্ট করে যায়, এটা ইউজ একবার হলে আর হয় না সারা জীবন। তো এরকম করোনা ভাইরাসও হয়তো একটা সময় সাধারণ ফ্লুতে তৈরি হবে আমাদের কাছে, এবং এটা আস্তে আস্তে হচ্ছে। মাজার বলছিলেন আর একটু ক্যারি করেন। মাজার মাজার আবার ঘুমিয়ে গেছে। আপনার যদি কিছু জানতে থাকে, আমি একাই বক বক করি। হ্যাঁ, তো এই ট্যুরের টপিকেই থাকতে চাচ্ছি, এটা আমাদের ক্রিকেটের জন্য কতটা ইম্পর্টেন্ট একটা ট্যুর এবং এক্সপেকটেশন কেমন আপনার এই ট্যুরের? আমি কিন্তু সাউন্ডটা শুনতে পাইনি, আবার একটু বলবেন? জি, এই ট্যুরটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, যেহেতু একটা লং ব্রেকের পরে আমরা রিটার্ন করছি ক্রিকেটে, এবং এই ট্যুরের থেকে আপনার এক্সপেকটেশন কেমন বাংলাদেশ ক্রিকেট? দেখুন, প্রত্যেকটা দেশে শ্রীলঙ্কার জন্য একটু অ্যাডভান্টেজ হলো, শ্রীলঙ্কা মাঝখানে আমরা যদি 2টা দেশের কথা চিন্তা করি, যেহেতু আমাদের সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তাই আমরা শ্রীলঙ্কাকে নিয়ে বেশি এখন বলি। তো সেক্ষেত্রে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সঙ্গে যদি তুলনা করি, তো সেক্ষেত্রে শ্রীলঙ্কা কিন্তু একটু অ্যাডভান্টেজ জোনে আছে। অ্যাডভান্টেজ জোনে এই কারণে যে তারা মাঝখানে কিন্তু ক্যাম্প করেছে এবং ফিটনেস ক্যাম্প থেকে শুরু করে স্কিল ট্রেনিং সবই করেছে। বাংলাদেশ সে জায়গায় কিছুটা পিছিয়ে আছে এখন পর্যন্ত, আপনার লং ট্রেনিং এর সুযোগ পাচ্ছে, এখনো সামনে প্রায় 2 মাসের উপরে আছে। তো এই সময় ট্রেনিং চলছে, ইন্ডিভিজুয়াল ট্রেনিং শুরু হয়ে গেছে। 7 দিন 9 দিন আপনার আগে অনেকেই করেছে, এবং সবাই কিন্তু একসঙ্গে করেনি বা সবাই ট্রেনিং এ নামেনি, শুধুমাত্র নেট আপনার মেশিনে, বোলিং মেশিনে ব্যাটিং করেছে ইনডোরে। তো কিছু কিছু নক হচ্ছে আপনার স্কিলের দিক থেকে এবং ফিটনেসও কিছু বাড়ছে, কিন্তু এটা প্রপার ফিটনেস নয়। আরো ফিটনেস বাড়াতে হলে আপনার ট্রেনারের মাধ্যমে প্রপার ট্রেনিংটা আরো বেশি হার্ড ট্রেনিং করতে হবে, কারণ ফিটনেসটা এখন যেটা করছে সেটার মাধ্যমে কিন্তু একটু একটু করে গ্র্যাজুয়ালি আপ হচ্ছে। তো এটা যখন ফাইনাল স্টেজে যাবে, আশা করি যে 15 ডেজ 21 ডেজ প্লেয়াররা যেহেতু ঘরেও কিছু ট্রেনিং করেছে, তো কন্টিনিউশন আছে, মাসলগুলি একেবারে স্টিফ হয়ে যায়নি, এবং মাসলগুলি আপনার সবচেয়ে বড় ব্যাপার হলো যদি আপনি কন্টিনিউয়াসলি কিছু না কিছু করতে থাকেন অ্যাক্টিভিটিস, তাহলে মাসলগুলি আপনার অ্যাকশনে থাকে। ফলে মাসল ইনজুরি হওয়া কিংবা বডি রিয়াকশন, রিফ্লেকশন, এগুলি কিন্তু খুব বেশি কঠিন কিছু হয় না। আমার নিজের জীবনের এক্সপেরিয়েন্স দিয়ে বলতে পারি, যেহেতু আমার প্লেইং ক্যারিয়ার আছে এবং আমি জানি বিষয়গুলো, সেই জায়গা থেকে আমি বলতে পারি যে প্লেয়াররা একটা জোনে আছে। তো সেই জোনটাকে আরো বেশি ফার্দার মানে ফাইনাল গ্রেডে নেওয়ার জন্য আপনারা হার্ড ট্রেনিং করতে হবে সামনে। আর যেটা হচ্ছে যে শ্রীলঙ্কার সব বড় অ্যাডভান্টেজটা হবে, ওরা SLPL যেটা হচ্ছে T20 টুর্নামেন্ট খেলবে, ওই টুর্নামেন্ট থেকে তারা কন্ডিশনাল ক্রিকেটাল, মানে একদম ক্রিকেটের যে বেসিক জায়গা, একদম কম্পিটিটিভ ক্রিকেট, ওই জায়গাটা তারা উপভোগ করতে পারবে এবং তারা এক্সপেরিয়েন্সড হয়ে যাবে যে খেলবে, কনফিডেন্স লেভেলটা হাই থাকবে। সেই জায়গায় আমাদের যদি কিছু প্লেয়ার চান্স পায়,
ওটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ থাকবে, খুব ভালো দিক হবে। আর আরেকটা জিনিস হবে, আমরা যদি নাও পারি, আমাদের বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশ থেকে যাওয়ার আগে অন্তত কয়েকটা প্র্যাকটিস ম্যাচ নিজেদের মধ্যে হলেও, যেহেতু আমাদের একটা বাঞ্চ অফ প্লেয়ার্স আছে ওখানে, প্রায় 36-37 জন ন্যাশনাল টিম, ওয়ান ডে T20 সবকিছু মিলিয়ে, বা যারা খেলে না ন্যাশনাল টিমে এখন চান্স পায়নি, পাইপলাইনে আছে, তাদেরকে নিয়ে এখানে ভালো কয়েকটা ম্যাচ খেলা যেতে পারে। লঙ্গার পার্সেন্ট তিনটা, আপনার তিনটা ম্যাচ খেলে সেই ভাই জায়গা আমি থেকে আমি সরি, আমার ইন্টারনেটটা খুব ডিস্টার্ব করতেছে ভাই, মানে আমি সেটা বুঝতে পারছি যে আমি একা একা বক বক করছি। তো না না। তো আশা করি যে কোনো কিছুই আসলে সমস্যা হবে না। আর আমরা তো লং ব্রেকে টেস্ট খেলেছি, বাংলাদেশের ইতিহাস ছিল লং ব্রেকে টেস্ট খেলা, ওয়ান ডে খেলেছি, খেলার মধ্যে একেবারেই নেই। এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু টেস্ট খেলা, আপনি যদি টেস্টের কথা বলেন, আমরা কিন্তু 1-1.5 বছর পরেও টেস্ট খেলেছি, মানে 1-1.5 বছর কোনো আমরা লঙ্গার ভার্সনই খেলিনি, শুধু ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক। আপনি 2007 সালের কথা যদি চিন্তা করেন, 2006 সাল পুরোটাই আমরা শুধু ওয়ান ডে খেলেছি। তারপরে যদি চিন্তা করেন 11 সাল, ওখানেও আমরা শুধু ওয়ান ডে খেলেছি। খেলে খেলে আমরা ওই যে ইন্টারন্যাশনাল ইভেন্ট থাকে, সেই ইভেন্ট কেন্দ্রিক আমরা সবসময় ওই ফরম্যাটের মধ্যে ঢুকে থাকি। এই কিছুদিন হয় আমরা এই মানে মেন্টালিটি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি, এবং সেই জায়গা থেকে এখন বোধহয় সেই মেন্টালিটিটা একটা এস্টাবলিশ জায়গায় আসছে যে না, আমাদের যদি বেসিক ক্রিকেটের টপ লেভেলে যেতে হয়, উন্নতি করতে হয়, তাহলে আমাদের আসলে বেসিক ক্রিকেটে থাকতে হবে। বেসিক ক্রিকেট হলো আলটিমেট ক্রিকেট, টেস্ট ক্রিকেট। মানে এই জায়গায় যদি আপনি প্যাশন দেখাতে পারেন এবং ভালো বেসিক ক্রিকেট খেলতে পারেন, তাহলে আপনি সব ফরম্যাটে খেলতে পারবেন। এটা মাজার ভালো জানে, ক্রিকেটার, হিজ ক্রিকেটার। সো আমি মনে করি মাজার এই জায়গায় আরো ভালো করে বলবেন। আর আমি আশাবাদী বাংলাদেশের ক্রিকেটাররা, মুশফিকুর রহিমকে আমি ধন্যবাদ দেবো যে ওই সময় সাহস দেখে তিনি শুরু করেছেন, এবং মোহাম্মদ মিঠুন, তারপর শরীফুল ইসলাম, ওনারা শুরু করাতে অন্যরা কিন্তু সাহস পেয়েছেন। দুদিন পরেই কিন্তু অন্যরা আরো কয়েকদিন যোগ দিয়েছেন। ঈদের আগে আমরা 12 জন ক্রিকেটারকে দেখেছি, 5টা ভেন্যুতে প্র্যাকটিস করেছে, এবং ঈদের পরে আজকে 27 জন ক্রিকেটার নাম তুলেছে, এবং 37 জন ক্রিকেটার বোধহয় আমাদের এখন ন্যাশনাল পুলে আছে। এই 37 জন ক্রিকেটারের মধ্যে লিটন দাস, তারপরে আপনার রুবেল হোসেন, এরা এখনো শুরু করে, তারা প্র্যাকটিস করছেন তাদের এলাকার জোনে, কিন্তু তারা এখনো বিসিবি জোনে আসেননি। আশা করি যে তারা দ্রুতই চলে আসবেন। তামিম ইকবাল আছেন, তো তারা যদি আসেন তাহলে ইন্ডিভিজুয়াল যদি আরো 15 দিন প্র্যাকটিস করেন, ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করতে পারেন। এখন ধরেন শুধুমাত্র মেশিনে করছেন, 15 দিন পরে হয়তো তারা আউটডোরে হয়তো বোলারদের দিয়ে প্র্যাকটিস করতে পারবেন, কারণ ডিস্টেন্স তো বোলাররা থাকলে তো বোলাররা তো আর ব্যাটসম্যানের একেবারে কাছে যায় না। সো তারা কাম আপ করতে পারবেন স্কিল। আর কোচিং স্টাফ যদি এখানে আসে তাহলে বেটার প্র্যাকটিস হবে। সো আই এম হোপফুল। মাজার চলে আসেন। মাজার ভাই আনফরচুনেটলি আবার ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, আপনি আর কি জানতে চান আপনি বলেন, আমি তো এই ব্যাপারে অনেক কিছু বললাম। হ্যাঁ, আমরা 2020 তে আমাদের দুইটা বড় হোম সিরিজ লুজ করেছি, অস্ট্রেলিয়ার এগেইনস্টে এবং নিউজিল্যান্ডের এগেইনস্টে। দুইটা বড় হোম সিরিজ লুজ করেছি, অস্ট্রেলিয়ার এগেইনস্টে এবং নিউজিল্যান্ডের এগেইনস্টে। এবং আমাদের প্রিভিয়াস হিস্ট্রিতে আমরা দেখেছি যে হোমে আমরা ওনাদেরকে হারিয়েছি, এবং আমাদের জন্য একটা হিউজ অপরচুনিটি ছিল এই দুটো সিরিজ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টস গ্যাদার করে। তো এই দুইটা সিরিজ যে লস হলো এবং পরে শিডিউলড হবে কিনা সেটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। তো এটা আপনি কত বড় লস মনে করেন বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের চান্সেস এর জন্য? না, এই সিরিজ দুটো কিন্তু লস হয়নি, এই সিরিজ দুটো কিন্তু আছে। এই সিরিজ দুটো পরে রিশিডিউল করা হবে, যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা আছে, রিশিডিউল করবে আইসিসির গাইডলাইন অনুযায়ী। আপনাকে এটা রিশিডিউল করে একটা সময় খেলবে, সেটা কখন সেটা হলো একটা ব্যাপার। 2021 সালে আশা করি যে খেলবে, এবং কম সময়ের মধ্যে অনেক সিরিজ খেলতে হবে। 2021 সালটা টাফ টাইম যাবে। আবার ওয়ার্ল্ড T20ও আছে, আইসিসি ইভেন্ট আর কি, সেই সময় এশিয়া কাপও আছে। তো এই ওয়ার্ল্ড ইভেন্টের সঙ্গে সঙ্গে আমাদের আন্তর্জাতিক ইভেন্টগুলি, মানে বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপকেও আপনার অ্যাডজাস্ট করতে হবে। তো এই দুটো সিরিজ আশা করি হবে, এবং পাকিস্তানের সঙ্গে আমাদের একটা টেস্ট বাকি আছে, আয়ারল্যান্ডের সঙ্গে আমাদের সিরিজ আছে, যদিও টেস্ট নাই। তো আপনি যেটা বললেন যে এই দুইটা সিরিজ আমাদের লস কিনা, একেবারে হারিয়ে কখন হবে অনিশ্চয়তা আছে, অনিশ্চয়তা নাই, কারণ এটা হলো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই দুটো সিরিজ হবে, কিন্তু কখন হবে, রিশিডিউলটা কখন হবে, সেটা হলো বাংলাদেশের কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। বাংলাদেশ কবে ওভারকাম করতে পারছে, করোনা ভাইরাস কতটা মানে কমে আসছে এবং আন্ডার কন্ট্রোলে আসছে কিনা, তার উপরে আসলে ডিপেন্ড করবে। এখন অ্যাওয়ে সিরিজ বাই দিস টাইম যদি আপনার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ভালো হয়ে যায়, তো অ্যাওয়ে সিরিজগুলি খেলে ফেলে, কারণ হোম অ্যান্ড অ্যাওয়ে তো দুটোই আছে এই সিরিজে, মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের, টেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের। তো চ্যাম্পিয়নশিপের অ্যাওয়ে সিরিজ যদি আগে হয়ে যায়, আমরা পরে ওদের কাছ থেকে হোম সিরিজগুলি খেলে নেব। তো
তো সেটা নিয়ে কোনো সমস্যা না। আর যেটা বললেন অন্য সিরিজ এই বছর কিন্তু আহ, এই দুটো সিরিজ ছাড়া আমাদের এই সময় সিরিজ আর কি ছিল? আর আয়ারল্যান্ডে যায়নি, পাকিস্তানের ওখানে একটা বাকি আছে, একটা অ্যাডিশনাল ওয়ানডে ছিল, ওটা হয়তো কোনো একটা টাইমে হবে। যেটা হচ্ছে যে এই সমস্যা কিন্তু শুধু আমাদের না, অনেকের দেশের, সব দেশেরই কিন্তু সিরিজ বাতিল হচ্ছে। নিউজিল্যান্ডের সিরিজ বাতিল হচ্ছে, নিউজিল্যান্ড নিজে সিরিজ বাতিল করছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। মাজার, আমি তো বলতে বলতে করলাম, আপনার কি অবস্থা? সরি ভাই, আমার ইন্টারনেট অদ্ভুত আচরণ করতেছে আজকে, আমি বুঝলাম না, যাচ্ছে আর আসতেছে, মানে কানেক্ট হচ্ছে আবার আমি ছুটে যাচ্ছি। তো কি নিয়ে কথা বলতেছিলাম বস, ওটা বলেন। আমি কথা বলছিলাম যে উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজ দুটো মানে যেহেতু পোস্টপন করেছে, পোস্টপন করে রিশিডিউল করতে, উনি বলেছেন উনি কনফিউজড যে এই সিরিজ দুটো কবে হবে আদৌ অনিশ্চিত। আমি বিষয়টা বললাম যে না, দিস ইজ টেস্ট চ্যাম্পিয়নশিপ, হুম, সো পার্ট অফ রাইট। টেস্ট চ্যাম্পিয়নশিপ, তো এটা হবেই। এখন কবে হবে, 2021 সালে হয়তো রিশিডিউলিং হবে, সেটা হলো বাংলাদেশের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে কখন হবে। বাই দিস টাইম যেহেতু হোম অ্যান্ড অ্যাওয়ে দুটো সিরিজই আছে, তো এই দুটো সিরিজে অ্যাওয়ে সিরিজটা হয়তো আমাদের আগে খেলতে হবে, যেহেতু আপনার ওইসব দেশের হয়তো কন্ডিশন দ্রুত ভালো হয়ে যাবে, ওরা আন্ডার কন্ট্রোলে চলে আসলে আমরা অ্যাওয়ে সিরিজগুলো খেলতে পারবো যদি তারা প্রোভাইড করতে পারে। আমরা পরবর্তীতে যখন আমাদের কন্ডিশন ভালো হবে তখন আমরা হোম সিরিজগুলি তাদের মাধ্যমে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে খেলতে পারবে, তারা যখন টাইম দিতে পারবে। নিশ্চয়ই এই সিরিজগুলি রিশিডিউল করবে আইসিসি, কারণ আইসিসির এখানে দায়বদ্ধতাও আছে। আমরা নিজেরাই করব, মানে 2 বোর্ড মিলেই করবে বা 3 বোর্ড মিলেই করবে, কিন্তু এটা টেস্ট চ্যাম্পিয়নশিপ তো শেষ করতে হবে। তো শেষ করতে হলে আপনার আমাদেরকে বাদ দিয়ে বা এই সিরিজ দুটো বাদ দিয়ে তো আর হতে পারে না, সো রাইট, হবে। রাইট। জি, না, আপনি ওইটাই বলেন মানে মাজার। না, না আশাবাদী উনি বলার তো উনি আসলে জানতে চেয়েছিলেন মাজার, উনি জানতে ঠিক। চেয়েছিলেন যে আমাদের ক্রিকেটের যে এই পরিস্থিতিতে আমরা তো অনেকদিন খেলিনি, তো আমাদের আসলে ভালো করার কতটা সম্ভাবনা আছে, আশাবাদী কি না? আমি আশাবাদী, ডিফিকাল্ট, মানে আমি আপনার তো আশাবাদী এই কারণে, প্রিপেয়ার্ড, হ্যাঁ, right. জি সেগু ভাই বলেন। আমি আশাবাদীর কথা বলেছি কারণ আমাদের চ্যালেঞ্জটা, শ্রীলঙ্কা ডেফিনেটলি কিছুটা এগিয়ে আছে। আমি এটা বলেছি যে শ্রীলঙ্কা যেহেতু একটা 2 কন্ডিশনিং ক্যাম্প করে ফেলেছে, স্কিল ট্রেনিং করেছে, তারা টি-20 টুর্নামেন্ট খেলবে, তাদের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকবে। কিন্তু বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা হবে যে বাংলাদেশ স্কিল ট্রেনিং কিছু প্লেয়ার করছে, সব প্লেয়ার যখন একসঙ্গে যদি এখানে একটা ভালো ট্রেনিং নিয়ে যেতে পারে, ভালো দুটো অন্তত দুটো 4 ডে ম্যাচ খেলে যেতে পারে, তাহলে ওখানে গিয়ে আপনার কন্ডিশনাল ট্রেনিংটা ভালো করে নিলে, ফোকাসটা থাকলে একটা চ্যালেঞ্জ তো থাকে ভালো, আর ভালো করার খোদা তো থাকবে, অনেকদিন পরে ক্রিকেট খেলবে, একটা ভালো করার চ্যালেঞ্জ তো থাকেই। রাইট, রাইট। আপনি বলেন এই বিষয়ে আপনার মতামতটা বলেন, আপনি অ্যাজ এ ক্রিকেটার, বিং এ ক্রিকেটার, আপনি আপনার জায়গা থেকে বলেন। না ওইটাই, যেমন মানে এতদিন পর ক্রিকেটে ব্যাক করা, এটা তো ইটসেলফ একটা চ্যালেঞ্জ, মানে আপনার রিদমে ফিরা, ফিটনেস, স্কিল, সবকিছু আপনার খেলতে খেলতে এই জিনিসগুলা কিন্তু ওভারকাম হবে। তো হুম, আলটিমেটলি তো আপনাকে মাঠে নামতেই হবে, তো মাঠে নামলেই একটা দুইটা ম্যাচ গেলে তখন গিয়ে ওই বডি ইউজ টু করা, মাইন্ড ইউজ টু করা, সবকিছুরই একটা ব্যাপার থাকে। ফার্স্টে তো অবভিয়াসলি প্র্যাকটিস ম্যাচ তো খেলবে, বাট স্টিল ইন্টারন্যাশনাল ম্যাচের একটা যে মানে উত্তেজনা বা একটা যে কি বলবো ওটাকে সিরিয়াসনেস, সেটা তো আসলে প্র্যাকটিস ম্যাচে হবে না। বাট আপনার যত বেশি খেলবে ধীরে ধীরে আর কি ওই হ্যাবিচুয়েটটা এসে পড়বে, এটা একটা বড় কথা। আর একটা হচ্ছে যে মানে আপনার এত দিন পরে ক্রিকেট তো সবাই একই সাথেই নামবে, তাই না? তো সবার জন্যই মানে প্রিটি সিমিলার সিচুয়েশন, কিন্তু এমন না যে কেউ অ্যাডেড অ্যাডভান্টেজ পাবে। এদিক থেকে যে হ্যাঁ, প্লেয়াররাও তো চায় মাঠে গিয়ে নামতে, খেলতে, মানে তাদের থেকে তো বেশি আর কেউ আমার মনে হয় না যে চাচ্ছে। তো আমাদের দেশ থেকে দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে যে হোমে এখন খেলাটা, ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যারেঞ্জ করাটা বাস্তবসম্মত না বা প্র্যাকটিক্যাল না আমাদের দেশের করোনা ভাইরাসের যে সিচুয়েশন ওটার উপর মানে ভিত্তি করে। তো ওদিক থেকে আমাদের আওয়েটার উপরই বেশি কনসেন্ট্রেট করতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের সেই এনভায়রনমেন্টটাও তৈরি করে দেওয়াটা বিসিবির ক্ষেত্রে, এটা খুবই ইম্পর্টেন্ট হবে যে প্লেয়াররা কতটুকু এই এই সিচুয়েশন গুলায় পড়লে কি কি করতে হয়, বা আপনার হেলথ সেফটি এই ব্যাপারগুলা, বাবল যেটা বায়োসিকিউর বাবল যেটাকে আমরা বলি, যে এইটাকে কিভাবে হ্যাবিচুয়েটের মধ্যে আনতে হবে, এটা একটু টাইম কনজিউমিং, বাট স্টিল এখন এটাই নিউ নর্মাল কিন্তু এখন আমাদের ওয়ার্ল্ডে। তো এইভাবেই অ্যাডজাস্ট করেই আগাতে হবে, এছাড়া আসলে অপশনও নাই। আপনি টু বি অনেস্ট, যে আপনার খেলা কতদিন না হয়ে থাকতে পারে, এটাও একটা ডিফিকাল্টি, যেহেতু দর্শক মাঠে এখন অ্যালাউড না।
তো ক্রিকেটটা কিন্তু দর্শকের জন্য খেলে প্লেয়াররা, যে একটা চার মারলো, একটা যে তালিটা পায় বা একটা অ্যাপ্লজ যে আসে, সেটার ফিলিং তো অন্যরকম, তাই না? তো এই দিকগুলো বিবেচনা করলে একটু ডিফিকাল্ট, বাট আলটিমেটলি ক্রিকেট যেহেতু শুরু হয়ে গিয়েছে, ধীরে ধীরে ওয়ার্ল্ড ওয়াইডও আমার মনে হয় যে সব দেশেই ক্রিকেট খেলাটা আবার চালু হয়ে যাবে, এক্সপেক্ট করি আমি তাই আর কি। দেখুন, ক্রিকেটের চেয়ে বড় মানে বডি কন্ট্যাক্ট গেম হলো ফুটবল। এখানে চার্জ করতে হয়, ধাক্কাধাক্কি হয়, টানাটানি হয়। আপনার সেই ফুটবল দিয়ে কিন্তু পৃথিবীতে খেলা ফিরেছে, এবং ফুটবল ইউরোপের মতো জায়গায় যেসব দেশে করোনা ভাইরাসের ব্যাপক মৃত্যু হার হয়েছে, যদিও তাদের স্বাস্থ্য বিধি কিংবা তাদের টেস্টিং তাদের যতটা দ্রুত করতে পারে, আমাদের এখানে হয়তো এই সিচুয়েশনটা নেই। কিন্তু আমরা শ্রীলঙ্কায় যাচ্ছি, শ্রীলঙ্কা আন্ডার কন্ট্রোলে আছে, এবং শ্রীলঙ্কা আশা করি যে ওরা যে স্বাস্থ্য বিধি, বায়ো সিকিউরিটি বলেন, বা ওরা কিন্তু আইসিসি গাইডলাইন ফলো করবে, এবং ইংল্যান্ডের কাছ থেকে তারা একটা এক্সপেরিয়েন্স মানে লিখিত পেয়েছে, মানে প্ল্যানটা পেয়েছে। প্রত্যেকটা দেশকে ইংল্যান্ড কিন্তু দিয়েছে। তো কিভাবে কি মেনটেন করতে হয়, কিভাবে আপনার বায়ো সিকিউরিটি যেটা বলে, তো বায়ো সিকিউরিটি প্লাস আপনার প্লেয়ারদের কন্ট্রোল করা, কিংবা প্লেয়ারদের কিভাবে মানতে হয় গাইডলাইনগুলো, সেই গাইডলাইনগুলো যখন প্রত্যেকটা দেশকে দেওয়া হয়েছে, তো সেই গাইডলাইন দিয়ে প্রত্যেকটা দেশ কিন্তু নিজস্ব গাইডলাইন তৈরি করবে। কলম্বোতে সবচেয়ে বড় সুবিধা হলো, বা শ্রীলঙ্কার যে সব সুবিধা হলো, ওদের হোটেল থেকে কিন্তু মাঠগুলি, ভেন্যুগুলি খুব কাছে, এবং ওদের রোডঘাট কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন, এবং ট্রাফিকিং বলেন বা অত রাশ না। মানুষও কিন্তু পথে ঘাটে এত মানুষ থাকে না, ফলে আপনি সিকিউরলি যাতায়াত করা বা করা খুব সম্ভব। তো সেক্ষেত্রে প্লেয়াররা ওখানে বড় একটা অ্যাডভান্টেজ পাবে, বাংলাদেশের ক্রিকেটাররা, কারণ ওখানে আপনার এক মাসের মতো থাকবেন আপনি খেলা শুরুর আগে। তো এক মাসের মধ্যে আপনি অ্যাডাপ্ট হয়ে যাবেন কিভাবে বায়ো সিকিউরিটি মেনটেন করতে হয়। আর শ্রীলঙ্কা এমন একটা জোন যেখানে আপনার চাইলেও আপনি সিঙ্গেললি বেরিয়ে যেতে পারবেন না। আপনার হোম টিমের জন্য অ্যাডভান্টেজ থাকবে, কিন্তু ইংল্যান্ড হলে বা আপনি কোনো বাঙালির বাসায় হয়তো বলেন চলে গেলেন, কিংবা কোনো বন্ধু বাসায় চলে গেলেন, এখানে কিন্তু প্লেয়াররা, শ্রীলঙ্কায় কোনো বন্ধু নাই, অতএব কোনো বন্ধুর বাড়িতে প্লেয়াররা মানে ইচ্ছে করলেও যেতে পারবে না, ওই হোটেলেই থাকবে, কিংবা সবাই মিলে দল বেঁধে যদি বেরো হয়, সিকিউর মানে সবকিছু মেনে সমুদ্রের কোনো কাছে কিনারে বা কোনো স্পটে যায়, সেটাও কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই যাবে তারা। এবং বস, আপনি কিন্তু শ্রীলঙ্কার অনেক স্পট চেনেন, আমি কিন্তু জানি। না, শ্রীলঙ্কায় আমি অনেকবার গিয়েছি, অনেকবার গিয়েছি, সেই তো আমার চেনার কথাই। কিন্তু আপনার মতো আমি অত দক্ষ না। তো আশা করি আমাদের প্লেয়াররা ওখানে ভালো থাকবে, এবং সময়টা ভালোই কাটবে। শ্রীলঙ্কা দিয়ে এই সিরিজটা খেলে আসতে পারলে আপনার কিন্তু এই বছর আর আমার ওইরকম সিরিজ নেই। ডিসেম্বরের দিকে বা এন্ড অফ দ্য ডিসেম্বর ওই সময় যদি হয়, হলেও হতে পারে, না হলে কিন্তু আমরা নিউজিল্যান্ড ট্যুরটা, এটা প্রথমে বলা হয়েছে যেহেতু ওয়ার্ল্ড কাপের পার্ট অফ ওয়ার্ল্ড কাপ ছিল, তো সেটা যদি আবার ওরা অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ না তোমরা আসো, তাহলে তো ভালো। ঠিক আছে, ওই 3টা টি-20-র সঙ্গে যদি আরো কিছু অ্যাড করা যায়, তাহলে ওইটা খেললো। এই দুটো সিরিজ ছাড়া আমাদের আসবে না। আর অক্টোবর, তো ওইটা অক্টোবর ছিল, রিশিডিউলিং করলে এবছর হবে না নিউজিল্যান্ড টুর। আলটিমেটলি দেখছি যেহেতু শ্রীলঙ্কা আপনার অক্টোবর শেষের দিকে, এন্ড অফ অক্টোবর শুরু করছেন, নভেম্বর ওখানে কভার করবেন, আপনার ডিসেম্বরে এসে আপনার এখানে বিপিএল করলে আপনি নিউজিল্যান্ডে যাওয়ার টাইম নাই। তো আপনাকে যেটা করতে হবে, রিশিডিউল করলে আপনার 21 সালেই যেতে হবে। সো যাবেন নাকি শ্রীলঙ্কা টুরে? শ্রীলঙ্কা টুরে আপনি আমাকে স্পন্সর দিলে আমি অফিসকে অ্যাপ্রোচ করব। আমি কই থেকে দিব? এই সময় কে টাকা দেবে? স্পন্সর করা তো খুব কঠিন, তাই না? তো আই ডোন্ট নো, আমার অফিস ভালো বুঝবে, অফিস ম্যানেজমেন্টটা যদি আছে, আমাদের স্পোর্টস এডিটর আছেন, আমি না হই, অন্য কেউ, যে কেউ যেতে পারে। তো এরকম চান্স একটা তো থাকতেই পারে, প্রথম একটা ট্যুর যদি এরকম হয়, চোখ থাকবে, এটার উপর ফোকাস থাকবে, প্লেয়াররা কি করে, প্লেয়ারদের প্রতি ফোকাস রাখা, আমাদের মিডিয়ার কাজই হলো আপডেট আমাদের দেশের মানুষকে জানানো, সবকিছু দেয়া। তো সেক্ষেত্রে হয়তো একটা সুযোগ থাকবেও আমাদের, যে কেউ হয়তো যেতে, কিন্তু সে যাওয়াটা কিভাবে, এটাও একটা প্রক্রিয়া থাকবে, সেটাও একটা আমাদের তো একটা প্রসেস আছে সেগু ভাই, যে গিয়ে কিন্তু আপনার শ্রীলঙ্কায় আমি যতটুকু শুনেছি যে 14 দিনের প্রথমে একটা কোয়ারেন্টাইন করতে হবে, তারপরে গিয়ে আবার আরেকটা কোয়ারেন্টাইন আছে, কিন্তু আমি যতটুকু শুনছি যে 28 দিনের টোটাল কোয়ারেন্টাইন প্রসেস শ্রীলঙ্কায়। তো এইটা একটা আমার মনে হয় যে মানে একটু ডিফিকাল্ট হবে জার্নালিস্টদের জন্য বা বাইরের থেকে যারা যাবে, আসলে যেহেতু সরকারের থেকেই একটু ডিফিকাল্ট একটা ওদের ল করে দিছে, আপনি 28 দিন বা 14 দিন প্রথমেই লকডাউন বা কোয়ারেন্টাইনে থেকে
তারপর আবার গিয়ে আপনার কাজ শুরু করা, ইটস কোয়াইট ডিফিকাল্ট। আপনার কি মনে হয়? উম, দেখুন, আমি যতটুকু জানি যে ওই অধ্যায়টার টাইমটা পার হয়ে আসছে, তো ওই টাইমটা জুলাই পর্যন্ত ওদের এরকম একটা রেস্ট্রিকশন ছিল, জুলাইয়ের মধ্যে যদি কেউ যেত, তো জুলাইয়ের মধ্যে গেলে পরে আপনার ওয়ান টাইম বাধ্যতামূলক ছিল। এবং এখন হলো যে এটা কোভিড টেস্ট করবে, আপনার বাংলাদেশ থেকে গেলে কোভিড টেস্টের সার্টিফিকেট হয়তো নিতে হবে, একটা কোভিড টেস্টের নেগেটিভ সার্টিফিকেট, এবং ওখানে যাওয়ার পরে আবার কোভিড টেস্ট করতে হবে। টেস্ট করার পরে যদি আপনার নেগেটিভ আসে তাহলে হয়তো আপনি একটার জায়গায় হয়তো দুটা করতে হতে পারে। তো সেই তখন আপনি মানে যদি আপনি নেগেটিভ থাকেন তাহলে আপনার হয়তো আউটসাইডে যেতে পারবেন, কিন্তু সেটা তো আপনার নিজের প্রয়োজনেই, আপনার নিজের স্বার্থেই আপনার স্বাস্থ্যবিধি তারপর মেনে। কোয়ারেন্টাইন কি করতে হবে নাকি, আমি এটা জিজ্ঞেস করছি। আমি ট্রাভেল যতটুকু করলে তো জানি যে আপনাকে কোয়ারেন্টাইনে যেতে এখন হবে। কিন্তু কোয়ারেন্টাইন ওরকম নাই। আপনি কিন্তু আপনি প্লেনে উঠলেই কিন্তু আপনার কোয়ারেন্টাইনে যেতে হবে, মানে হ্যাঁ, যদি ওইরকম সিস্টেম করে 28 দিনের কোয়ারেন্টাইন করলে পৃথিবীর কেউ আসলে কোনো দেশে যেতে পারবে না, সর্বোচ্চ ওইটাই 14 ওইটাই যেতে পারে। 14 আর দিনও তো ডিফিকাল্ট না, মানে সাংবাদিকদের 14 দিন জন্য। আপনার ওখানে হবে না। আর কোয়ারেন্টাইন থাকলে আপনি যে জোনে থাকবেন, নিশ্চয়ই একটা ব্যবস্থা থাকবে। আপনি হয়তো তখন বোর্ডের আন্ডারে, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে আপনি যোগাযোগ করে আপনি একটা জোনে, আপনি হয়তো মাঠের খুব কাছে ওখানে থাকবেন, ওখানে প্রেস কনফারেন্স কিংবা একটা ওই যে আমাদের এখন যেটা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়, আমরা একটা জোনে থাকি, ওইরকম জোনে আপনাকে যেতে পারবেন। ওই জোনে গিয়ে আপনার ব্রিফিংটা হয়তো একটা নির্দিষ্ট দূরত্ব রেখে ব্রিফিং যেটা হবে, ওই জোন থেকে মাইক সাউন্ড সিস্টেম তৈরি করে দেবে, আমরা ওখান থেকে প্রেস ব্রিফিং করবো, যেটা ইংল্যান্ডে হয়েছে। তো এটা অসম্ভব কিছু না এবং কঠিন কিছু না, চ্যালেঞ্জ। আপনি এখান থেকে যদি নিরাপদ হয়ে যান তো সেইভাবে যেতে পারবেন। এখানে কায়সার ভাই একটা দিয়েছেন, ভাই ক্রিকেট সাংবাদিকদের তো মাসল শুকায় যাইতেছে, পকেটের কোভিডের স্কোরও শেষ পর্যায়ে, হ্যাঁ, এই সমস্যার সমাধান। এই সমস্যার সমাধান কি? সিকান্দার ভাই ও মাজার ভাই উপায়টা জানান। কায়সার ভাই আপনার এখন তো আর অনেক কিছুই নাই, আর কি বলবো। উম আপনি তো ধনী ধনী লোক কায়সার ভাই, আপনার সমস্যা নাই তো। আর মাসুল শুকায় গেলে, মাসুল আপনার বয়স হলে পরে এমনিতে মাসুল শুকায় আপনার মানে এখন তো অনেক সিনিয়র সিটিজেন আপনি। সো আপনার একটু মাসুল শুকালে এটা অরিড হওয়ার কিছু নেই, আশা করি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আবার যদি এখন বর্ষার মৌসুম, তো যদি আপনি একটু বৃষ্টিতে ভেজেন তাহলে মাসুল আবার পানি টানি পেয়ে ফুলে উঠবে। ডোন্ট ওয়ারি কায়সার ভাই। আর আমাদের মাসুল ঠিক আছে এখনো, মনে হয় না খারাপ অবস্থায় আছে। মাজার তো একেবারে দেখেন আপনি মাসুলে ভরপুর, মুখটুক আরো মনে হয় হচ্ছে একটু মাসলময় হয়ে গেছে। ভাই ওই একজন কোশ্চেন করছে যে প্রিমিয়ার লিগ কবে হতে পারে। আপনার কি মনে হচ্ছে, যে আপনি তো নিউজ টিউজ অনেক করলেন এবং আমরাও যতটুকু খোঁজ নিলাম, যে প্রথমে একটা কথা ছিল যে কক্সবাজার আর ইয়েতে সিলেটে বা কোথাও এরকম একটা বিকেএসপিতে ইনফ্যাক্ট যে বিকেএসপি এবং আলাদা। বাংলা স্টেডিয়াম এরকম একটা প্ল্যানের কথা শুনেছিলাম। বাট আপনার কোশ্চেন ঠিক আছে, ওই কোশ্চেনও ধরে আমি যেটুকু বুঝতে পারছি এখন এই সিচুয়েশনে, মেইনলি হলো ক্লাবগুলোর ধরেন একটা ক্লাবের তো 12টা ক্লাবের মধ্যে ধরেন 50% ক্লাব তো আপনার পেমেন্টের একটা 30% পেমেন্ট দেওয়া আছে, বা অন্য 50 না 70% যদি ধরি, বা আর বাকি প্লেয়ার ক্লাবগুলি কিন্তু পেমেন্টের নিয়ে একটু ঝামেলা আছে। আর তাদের আর্নিং যেটা ডোনেশন, সেই ডোনেশনের জায়গা কিন্তু এখন তারা নাই। তারা কিন্তু পেছনে অনেক কিছুই বলে যে এই পরিস্থিতিতে যদি খেলা শুরু হয়, তারা সামনে হয়তো বলবে যে হ্যাঁ আমরা খেলা শুরু করবো, কিন্তু পেছনে কর্মকর্তাদের সঙ্গে তাদের নেগোসিয়েশন, ভাই এটা কিভাবে খেলা শুরু করা যায়, দেখেন এক্সপেন্ডিচার এটা দিব। কিন্তু বোর্ড যদি সাপোর্ট দেয় তাহলে হয়তো খেলাটা শুরু হতে পারে, কিন্তু সেই খেলা শুরু করার শিডিউল টাইম কিন্তু আমাদের হাতে নেই। আজকে যে মিটিং হয়েছে সেই মিটিং কিন্তু এই বিষয়গুলো, যা ন্যাশনাল লিগ এবং বিসিবির আন্ডারে, যেটা আমি মনে করি যে বিসিবির আন্ডারে যে লিগটা হয় ন্যাশনাল লিগ এনসিএল, সেই এনসিএল দিয়ে হয়তো মৌসুম শুরু হতে পারে। যেটা বিসিবির আন্ডারে, যেহেতু আপনার বিকেএসপি এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম কিংবা সিলেটে এরকম জোনে রেখে দিল, একটা টিম ট্রাভেল করলো, কিছু বাস হয়তো 1 মাসের জন্য একদম রিজার্ভ করে ফেললো এবং ওদেরকে ওইভাবেই মেনটেন করলো, তো ওই লিগটাই হতে পারে যদি সর্বোচ্চ হয় আর কি। আদার দেন এবছর ডিপিএল তো একটা চ্যালেঞ্জের মুখ। আর ডিপিএল যেটা বললেন, ডিপিএল হওয়াটা আসলেই কঠিন যদি সবাই না চায়। এটা বিসিবিকেই এখানে সাপোর্ট দিতে হবে অনেক বেশি, প্লেয়ারদের নিরাপদ জোনে রাখা, এইসব সাপোর্ট যদি বিসিবি দিতে পারে তাহলে হয়তো খেলাটা হতে পারে শর্টার ফরম্যাটে, লিগটা হয়তো টি-20 ফরম্যাটে নিয়ে যেতে পারে, হতেই পারে। কারণ আপনার ওয়ান ডে ফরম্যাট থেকে টি-20 ফরম্যাটে খেলা হলো আর কি, প্লেয়ারদের খেলার মধ্যে থাকলে, এবং একটা আর্নিং জোনের ব্যাপার আছে, যেহেতু আর্নিং এর প্লেয়ারদের মেইন তো আর্নিং আসলে খেলার মধ্যে ফেরা, নাহলে তো আপনার ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে সবাই, এতদিন খেলতে না পারা
আর্নিংটা হচ্ছে না, তার সাথে সাথে খেলতে না পারাও কিন্তু একটা ফ্রাস্ট্রেশন। আপনি যদি আজকে 1 মাস কাজ না করেন তাহলে আপনি কিন্তু আপ ম্যাট হয়ে যাবেন, অফিসে যেতে সব পারবেন না রকম তাই। কাজ এসে ভাই, সব রকম কাজ ভাই। তাহলে আপনি অফিসে যেতে না পারাটাই আপনার জন্য কতটা, আমার জন্য কতটা কষ্টকর। ঘরে বসে আমরা তো আসলে ঘরে বসে থাকা মানুষ না, তো সেই ক্ষেত্রে প্রিমিয়ার লিগ আসলে চ্যালেঞ্জিং আমি যতটুকু মনে করি। এই আগের সিচুয়েশন যদিও বিসিবি সিসিডিএম বলছে যে কোনো শর্ট নোটিসে যেন করা যায়, সেটা কিন্তু কর্মকর্তাদের সঙ্গে আরো কথা বলে যতটুকু বুঝতে পারছি যে আসলেই চ্যালেঞ্জিং। যদি এটা বিসিবি 100% সাপোর্ট না দেয়, 100% কি 100%-এর কাছাকাছি আর কি, আপনার প্লেয়ারদের রাখার বিষয়টা, এটা তো টেন্ট টেন্ট যেটা বলি, টেন্টের সাপোর্টটা দিতে হবে, ফুডিং বা ওই যে স্টাফ সাপোর্টিংটা দিতে হবে। এইসব সাপোর্ট দিলে আপনার খেলাধুলা, কিন্তু এই 200 প্রায় কত 20 জন 15 জন করে ক্রিকেটার যদি অ্যাভারেজ ধরেন, 12টা টিমের হলো আপনার 10-15 কত 150 আর হলো 30 180। আমরা যদি 15 ক্রিকেটার ধরি, 180 জন ক্রিকেটার কিন্তু হিউজ। আর এটা শুরু হবে কবে? অক্টোবর নভেম্বরের মাঝামাঝি পর্যায়ে যদি আমাদের খেলা শ্রীলঙ্কা সিরিজ শেষ হয়, তাহলে আপনার খেলা শুরু করবেন কবে? ডিসেম্বরের আগে আপনার টাইম নাই। ডোমেস্টিক সিরিজ আপনি কোনটা করবেন, বিপিএল না আপনার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট? সেক্ষেত্রে যদি করেন শর্ট ফরম্যাটে আপনার কুইকলি শেষ করবেন। আপনার যেটা ওই যে প্রিমিয়ার লিগে আগে টি-20 টুর্নামেন্ট করেছেন একটা, ওরকম একটা টি-20 টুর্নামেন্ট দিয়ে আপনার মৌসুমটা শেষ করে দিতে পারেন, যে এটার মাধ্যমে। কারণ আপনাদের এইটা শেষ করার খুব জরুরি, অথবা জানুয়ারির প্রথম দিকে আপনার এটা শেষ করে আবার নেক্সট ডিসেম্বরে আবার আরেকটা প্রিমিয়ার লিগ করতে হবে। সেকেন্দার ভাই, একটা কথা হচ্ছে যে আপনার ঢাকা প্রিমিয়ার লিগ যদি এই সিজনটা শেষ না করতে পারে, তাহলে তো আপনার একটা জটিলতাও তৈরি হবে যে ফার্স্ট ডিভিশন থেকে 2টা টিম কিন্তু প্রমোট হয়ে আসে, সেকেন্ড ডিভিশন থেকেও সেম, থেকেও প্রিমিয়ার লিগ থেকেও 2টা টিম নামে। তো এখন এক্ষেত্রে ঢাকা প্রিমিয়ার লিগটা যদি এই সিজন না করতে পারে, তাহলে কি কি জটিলতা তৈরি হতে পারে আপনার? দেখেন, আপনার এই জটিলতা কিন্তু এরকম জটিলতা আগেও যে হয়নি তা না, জটিলতা নানা কারণেই হয়। প্রিমিয়ার লিগ তো 1 বছর ড্রপও গেছে, এরকম আমরা দেখেছি টাইমলি। তো এডিশন আমরা একজন কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলাম এটা কোন মৌসুম, উনি বলেছিলেন মৌসুম টুসুম জানি না। তো চলে গেল আর কি, এরকম হয়েছে। তো একটা এডিশন শেষ না হওয়া পর্যন্ত আরেকটা এডিশন আসতে পারে না, তখন তো 2টা লিগ জবেই হোক, আপনার প্রিমিয়ার লিগ জবে হোক, তারপরে ফার্স্ট ডিভিশন কিন্তু প্রিমিয়ার লিগ হওয়ার পরে নেক্সট ফার্স্ট ডিভিশন হবে। নেক্সট ফার্স্ট ডিভিশন কিন্তু আর শুরু করতে পারবেন না আপনার চাইলেও, মৌসুম শেষ হয়ে গেলে শুরু করতে পারবেন না। তখন করবে কি, ওই ফার্স্ট ডিভিশনটাকে জলাঞ্জলি দিতে হবে, প্রিমিয়ার ডিভিশনের মতো মানে কিল করতে হবে। কিল করলে পরে আপনার নেক্সট ফার্স্ট ডিভিশনটা হবে প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরে। সেক্ষেত্রে আপনার 2টো ফার্স্ট ডিভিশনে নেমে যাবে প্রিমিয়ার লিগ থেকে, আর ফার্স্ট ডিভিশনে যারা উঠে গেছে হলে তারা অ্যাড হবে নেক্সট প্রিমিয়ার লিগের জন্য। আর আবার যারা মানে এটা কিভাবে করবে, সংবিধান তো পরিবর্তন করতে হবে সেগো ভাই। ইজি বিষয়টা হলো ড্রপ যাবে একটা ইয়ার কিভাবে ড্রপ হবে, তখন প্রিমিয়ার লিগে 1 বছর ড্রপ গেল, অলরেডি কিন্তু ফার্স্ট ডিভিশন 2টা টিম প্রিমিয়ার লিগে উঠে বসে আছে। তো এই বছর ডিমান্ড অনুযায়ী আবার নেক্সট প্রিমিয়ার ফার্স্ট ডিভিশনটা হওয়ার কথা সামনেই, কিন্তু সেটা আর হবে না। সেটা হবে না কেন? কারণ নেক্সট প্রিমিয়ার লিগ না হওয়া পর্যন্ত আপনার আর একটা ফার্স্ট ডিভিশন হতে পারে না। সেই প্রিমিয়ার লিগটা শেষ হওয়ার পরে আপনি ফার্স্ট ডিভিশন আবার চালু করতে পারবেন। তখন হবে কি, ফার্স্ট প্রিমিয়ার ডিভিশন থেকে আপনার 2টা টিম ডাউন হবে ফার্স্ট ডিভিশনে ডাউন হওয়ার পরে তারা ওই এডিশনে যে 10টা টিম, ফার্স্ট ডিভিশন বোধহয় টিম কটা 16টা, ফার্স্ট ডিভিশনে 16টা। হ্যাঁ, তো তখন 14টা হয়ে আছে। তখন ওই প্রিমিয়ার ডিভিশনের 2টো টিম যে ফার্স্ট ডিভিশনে যোগ দিয়ে তারা যে গিয়ে করবে কি, তারা ওখানে আবার ফার্স্ট ডিভিশন খেলার সুযোগ পাবে। কিন্তু তার আগে এদিক থেকে যারা 2টো এসেছে তারা অ্যাড করবে। কিন্তু বিসিবি অতটা টাইম হয়তো নেবে না, যেহেতু ক্রিকেট ক্যালেন্ডার এটা শেষ করবে, প্লেয়ারদের কথা চিন্তা করতে হবে। সেক্ষেত্রে বিসিবি যেটা করতে পারে আমার যতটুকু মনে হচ্ছে, সেটা হলো তারা একটা প্ল্যান হবে জানুয়ারির দিকে যদি প্রিমিয়ার লিগটা শর্টলি শেষ করে ডিসেম্বরের দিকে আরেকটা প্রিমিয়ার লিগ করবে। হ্যাঁ, আরেকটা প্রিমিয়ার লিগ, যেটা আগেও হয়েছে। এটা আগেও হয়েছে, বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছুই সম্ভব। পৃথিবীর অন্য দেশের সাথে তো আপনার সবকিছু সিস্টেমেটিক হয়, আমাদের দেশে তো সবকিছু আর সিস্টেমেটিক হয় না। আপনার ওই যে আমি বললাম না, একবার মাঝখানে কিন্তু বেশি বছর আগেও না, 3-4 বছর আগে 2016 সালেই বোধ আপনার প্রিমিয়ার লিগ হয়নি, মনে আছে আপনার নিশ্চয়ই? 14 সালে হয়নি, যেটা হলো 1 বছর ল্যাপস করে আবার প্রিমিয়ার লিগ হলো। তার মানে ওইটাকে আপনি অ্যাডজাস্ট করতে পেরেছেন। ওখানে ফার্স্ট ডিভিশনে কিন্তু তাই হয়েছে। পরবর্তীতে গিয়ে আপনার প্রিমিয়ার লিগ হওয়ার পরে আরেকটা ফার্স্ট ডিভিশন
আপনি চালু করতে পারবেন। আদার দেন আপনার যে মৌসুম হিসেবে আপনি ফার্স্ট ডিভিশন করতে পারবেন তা না, আপনাকে ওই রকম ফার্স্ট ডিভিশনে ল্যাপস করতে হবে। হাজার ভাই, আপনার কাছে যদি আসি, আপনার ট্রিপল লেয়ার্ড ক্যারিয়ার, একজন ক্রিকেটার হিসেবে, একজন রিপোর্টার হিসেবে এবং মোস্ট রিসেন্টলি একজন কমেন্টেটর হিসেবে, তো আপনার ট্রিপল লেয়ার্ড ক্যারিয়ার সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে ক্রিকেটার হিসেবে স্টার্ট হলো কিভাবে, তারপর সেখান থেকে কিভাবে রিপোর্টার রোলে মুভ করলেন, এবং ফাইনালি কমেন্টেটর হিসেবে কিভাবে স্টার্ট হলো, এবং ইন্টারন্যাশনাল ম্যাচে কমেন্ট্রি করার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, তো যদি এই 3 ক্যারিয়ারের কথা আমাদের সাথে শেয়ার করেন please। আসলে ক্রিকেটটাই মানে মন থেকে ভালোবেসে শুরু করা, ছোটবেলা থেকেই ক্রিকেটটা ভালোবাসা থেকেই স্টার্ট করা, বাট জার্নালিজম নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না শুরুতে। অনেস্টলি কমেন্ট্রি যে করতে পারবো এটা কখনো ভাবিও নাই। তো ক্রিকেট খেলা শুরু করেছি 97, ওই আইসিসি ট্রফি জয়ের পর থেকে আসলে মেন শুরু করা, এবং এরপর থেকে এজ লেভেল গ্রুপগুলো ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করেছি, ন্যাশনাল লিগ খেলেছি, প্রিমিয়ার লিগ খেলেছি, ফার্স্ট ডিভিশন খেলেছি। তারপর একটা ইনজুরি হলো, ইনজুরি হওয়ার পরে আসলে ক্রিকেট থেকে আসলে সরে যাওয়া, এরপরে পড়ালেখা শেষ করে চাকরি খুঁজতেছিলাম আসলে অনেস্টলি কি করব, কিছু একটা তো করা লাগবে। তো সামহাউ মানে জার্নালিজমে চলে আসা, জার্নালিজমে আসার পরে ধীরে ধীরে প্রথমে টিভিতে শুরু করা, টিভিতে 71 টিভিতে ছিলাম, তারপরে ঢাকা ট্রিবিউনে আসলাম। ঢাকা ট্রিবিউন ইংলিশ একটি নিউজ পেপার, ডেইলি নিউজ পেপার, এবং ওখানে 5 বছর কাটানোর পরে ডেইলি স্টারে আবার জয়েন করলাম লাস্ট 3 ইয়ার্স। তো লিখতে লিখতে আসলে একটা ভিতরে মানে একটা শখও জাগলো যে এই যে লেখাগুলা লিখছি এটা তো আমি এক্সপ্রেস যদি করতে পারি, আমার মনে হয় যে আই ক্যান ডেসক্রাইব ক্রিকেট বেটার। আমার আমার নিজের কাছে এটা ফিল হয়েছে, এবং এটার জন্য আসলে অনেক স্কিল ডেভেলপমেন্টেরও কাজ করতে হয়েছে। যেমন টিভিতে আমি হোস্টিং করতে হয়েছে, টিভিতে আমাকে কি বলবো অ্যানালিস্ট হতে হয়েছে। তো আমার যে ফ্লুয়েন্সি লেভেলটা সেটা বাড়ানোর জন্য আসলে ক্যামেরার সামনে বলেন বা লাইভ ইন্টারাকশন, এগুলা ইংলিশে যদিও না, বাট আমার জন্য খুব হেল্প করেছে যে এগুলা কথা বলে বলে নিজের জড়তাটা কাটিয়ে আসলে পরবর্তীতে চিন্তা করলাম যে আমি হয়তো আই ক্যান মানে পুল ইট অফ, যে ইন্টারন্যাশনাল কমেন্ট্রি বাংলাদেশে আসলে অনেক একটা গ্যাপও কিন্তু রয়েছে। যদি আমরা খেয়াল করি যে আতার ভাই, শাহিম ভাইয়ের পরে আসলে ওভাবে তেমন কেউ রেগুলারলি কমেন্ট্রি বক্সেও নাই। যদিও আমি ন্যাশনাল টিমে খেলিনি, মানে সিনিয়র ন্যাশনাল টিমে খেলিনি, বাট আমার মনে হয় যে অন্যদেরকে দেখে, হর্ষা ভোগলে বা আরো এরকম আছে, তাদেরকে দেখে মনে হচ্ছে যে মানে আমার ন্যূনতম ক্রিকেটের জ্ঞান রয়েছে যেটা দিয়ে আমি আসলে ডেসক্রাইব করতে পারবো খেলাটাকে। এবং ইভেনচুয়ালি আই গট দ্য অপরচুনিটি ইন 2017, শ্রীলঙ্কার এগেনস্ট একটা টি20 ম্যাচে খুব অল্প সময়ের জন্য আমাকে সুযোগটা দেওয়া হয়েছিল বিসিবি থেকে। এবং সেবার মনে হলো যে মানে আমার আরো অনেক আসলে ইমপ্রুভ করার রয়েছে কমেন্ট্রিতে। আমার মনে হয়েছে যে দ্যাট ওয়াজ নট এনাফ, আসলে আমি যেভাবে প্রিপেয়ার্ড হয়ে গিয়েছিলাম আমার আরো প্রিপারেশনের দরকার ছিল। তারপরে আসলে এই 2 বছর খুব আসলে ওয়ার্কআউট করেছি আসলে কোন কোন দিকে আমাকে কাজ করতে হবে এবং আমার কোন কোন দিকে ইমপ্রুভ করা রয়েছে। এবং রিসেন্টলি আবার 2 বছর পর জিম্বাবুয়ের এগেনস্টে এই বছরই আসলে আমার কি বলবো যে কামব্যাক হয়েছে ইন্টারন্যাশনাল কমেন্ট্রিতে। এবার ফুল ফ্লেজেড কমেন্ট্রি করেছে, এবং তিনটে একসাথে করা, মানে ক্রিকেট তো খেলি না এখন আর, বাট রিপোর্টিং, আপনার কমেন্ট্রি, এটা আমার মনে হয় যে একই কাজের দুইটা মানে ভাগ। আসলে আমি খুব এনজয় করি, এমন না যে আমার ডিফারেন্ট ক্যারিয়ার কমেন্ট্রি এবং জার্নালিজম। কমেন্ট্রি থেকে আসলে আমি এখনো ওই ফিনান্সিয়াল যে ব্যাপারটা ওটা আমি এক্সপেক্টও করছি না, এবং এটা জাস্ট বাংলাদেশের ক্রিকেটে নিজের একটা ফিলিং থেকে আসা। এটা হয়তো ফিউচারে গিয়ে আই উড লাভ টু সি মাই সেলফ রেগুলার ইন দ্য কমেন্ট্রি বক্স, বাট রাইট নাও আই এম এনজয়িং জার্নালিজম এন্ড রিপোর্টিং। One more question that I would like to ask you is that আপনার আইডল কে? বর্তমান ওয়ার্ল্ড ক্রিকেটে যারা যারা কমেন্টেটর আছে, আপনার কাদের কমেন্ট্রি ভালো লাগে এবং আপনি কাকে আইডলাইজ করেন, কাকে ফলো করেন? আমার ভালো লাগে মাইক আর্থারটনকে। তার রিজন হয়েছে যে সে কিন্তু জার্নালিজমও করে, সে কিন্তু লেখালেখিও করে, আবার কমেন্ট্রিও করে। সেকান্দার ভাই হয়তো আপনি খেয়াল করেছেন কিনা, সে কমেন্ট্রি বক্স থেকে বের হয়ে আবার প্রেস বক্সে ঢুকে, সে ওখানে তার একটা ট্যাব আছে বা ল্যাপটপ আছে, ওখানে সে লেখালেখি করে। সে কোনো একটা নিউজ পেপারে তার আর্টিকেল যায়, বিভিন্ন খেলার পরপরই তার ম্যাচ রিপোর্ট যায়, তার প্রেডিকশন যায়, তার বিভিন্ন অ্যানালাইসিস যায়। তো আমি ওটা দেখে আমি খুব ইন্সপায়ার্ড যে আমি লেখালেখির পাশাপাশি তো আমার পক্ষে সম্ভব কমেন্ট্রি করাটা। ওই দিক থেকে মাইক আর্থারটনকে আমার খুব ভালো লাগে। আই লাইক হর্ষা ভোগলে আ লট।
তার যে প্রেজেন্টেশন, তার যে ভয়েস, তার যে ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ডে ছিলেন না তিনি, বাট স্টিল তিনি যেভাবে ক্রিকেটটাকে ফিল করে, আই রিয়েলি অ্যাডমায়ার দ্যাট গাই। এই দুজন আমার কাছে খুব ভালো লাগে। এবং আমাদের দেশে তো লেজেন্ড আতার ভাই, শামীম ভাই, তারা তো আছেনই, তারাও আমাদের দেশে শুরু করার পথে তাদের একটা বড় অবদান রয়েছে। তো লেটস সি, আমি আসলে আমি খুব মানে অপটিমিস্টিক এই ব্যাপারে, কারণ আমার মনে হয় যে সুযোগ যদি আপনি নিজে ক্রিয়েট করার চেষ্টা করেন, সামহাউ ইট উইল কাম। হ্যাঁ, কমেন্ট্রির ক্ষেত্রে দের ইজ আ স্টিগমা যে নন ক্রিকেটাররা কমেন্টেটর হতে পারে না বা তাদের সে কেপাবিলিটি থাকে। সো ডু ইউ এগ্রি উইথ দিস স্টেটমেন্ট এন্ড হাউ ফার ট্রুথ ইজ দিস? আপনার opinion টা। সেকেন্দার ভাই, আমি আপনাকে বলে রাখি, দিস গাই ওয়ান্টস টু বি দ্য ইন্টারন্যাশনাল কমেন্টেটর, সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই হি ইজ আস্কিং দিস কমেন্ট্রি টাইপ কোয়েশ্চেন আ লট। বুঝছেন আপনি সেকেন্দার ভাই? No, I understand. আমি তার কমেন্ট্রি দেখেছি, আপনি দেখেছেন কিনা, মানে মানে হি ডাজ গুড। আমার মনে হয়েছে যে সে ও ফিউচারে ভালো করতে পারবে কমেন্ট্রিতে। আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন, মানে হি ইজ ডুইং গুড এবং ট্রাইং হার্ড। কমেন্ট্রিতে আসলে ওরকম কোনো নাই, টু বি অনেস্ট, যে আপনি এটা হলেই করতে পারবেন বা ওটা হলেই করতে পারবেন না। আসলে হয় কি যে অ্যাকসেপ্টেন্সের একটা ব্যাপার রয়েছে। আমাদের দেশে হয়েছে কি যে কমেন্ট্রিটাকে কেউ ওভাবে প্রফেশন হিসেবে বা একটা মানে ওই লেভেল পর্যন্ত কেউ ভাবেনি। কারণ অনেক ব্যাপার রয়েছে, ইংলিশে কথা বলা, ম্যাচ ডেসক্রাইব করা। তো ক্রিকেটাররা নর্মালি কমেন্টেটর হয় আমাদের, মানে ওয়ার্ল্ড ওয়াইড আমরা যেটা দেখি যে একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসে, ক্রিকেট নিয়ে কথা বলে। বাট এমন না যে আপনি ক্রিকেট নিয়ে কথা বলতে হলে আপনাকে ক্রিকেটারই হতে হবে। এটা আপনার অ্যাডেড অ্যাডভান্টেজ। ক্রিকেটার হলে হবে কি যে আপনার জন্য এটা খুবই হিউজ একটা অ্যাডভান্টেজ, যে আপনি ক্রিকেট খেলাটা আপনার থেকে ভালো তো আর কেউ বুঝবে না, বা আপনি ওই ফিল্ডটা আর কারো থেকে বেটার দিতে পারবেন না। এটা একটা রিজন। তবে আপনি যদি ক্রিকেটের ব্যাকগ্রাউন্ডে না হন, বাট ইউ মাস্ট মানে ফিল দ্য প্লেয়ার্স, ফিল দ্য গেম এবং ফিল দ্য গ্রাউন্ড। আপনি যদি না বুঝেন যে 3টা রান দৌড়ে নেওয়ার পরে পরের বলটা ফেস করতে আসলে আপনার ব্লাড প্রেশারটা কত লেভেলের উঠানামা করছে, বা আপনি একটা 150K ফাস্ট বোলারকে ফেস করছেন, এটার জন্য আপনার মাথায় কত রকমের আপনার ওই কনসেন্ট্রেশন লেভেলটা রাখতে হবে, এটা আপনি যতক্ষণ পর্যন্ত ফিল না করবেন, ইউ ক্যান কমেন্টেট অর ইউ ক্যান ডেসক্রাইব দ্য সিচুয়েশন যে ব্যাটসম্যান কিসের ভিতর দিয়ে যাচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট। আর ভোকাবুলারি এটা আসলে বলতে বলতে হয়ে যায়, বা আপনি যেভাবে নিজেকে ডেসক্রাইব করতে পছন্দ করেন, সবার স্টাইল আলাদা হয়, কাউকে কপি না করা বেটার এক্ষেত্রে। এবং এই ধরনের হয় যে আপনি ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ড না হলে পারবেন না, এটা আমি বিলিভ করি না। না, আমি এবার আমার সাথে এই জায়গায় আমি একটু ডিফার করতে চাই। ক্রিকেট ব্যাকগ্রাউন্ড বলতে আপনি যদি প্লেইং ক্যারিয়ার থেকে চিন্তা করেন, ক্রিকেটার ডেফিনেটলি একজন স্পোর্টসম্যান যে ক্রিকেট খেলে, ওই সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শী লোক ডেফিনেটলি আপনার একটু ভালো বুঝবে। এখন যদি বলি যে আমি বাইরের লোক একেবারে বুঝবে না তা না, কিন্তু তাকে স্টাডিটা বেশি করতে হবে। আর ফিল, আপনি যেটা বললেন যে এখন আপনি ধরেন ব্যাটসম্যান কমেন্ট্রি করলেন আপনার বোলারকে নিয়ে, বলতেছেন তার এই আপনি ক্রিকেট খেলেছেন, তো বোলারের ফিল্ডটা কিন্তু আপনি যেরকম ফিল করবেন, যে ক্রিকেট নিয়ে ঘাটাঘাটি করে বা গেমস অ্যান্ড স্পোর্টস নিয়ে এসে যে ঘাটাঘাটি করে, সেও কিন্তু একেবারে কম ফিল করবে তারা। এখন হলো আপনার কালচারটা হয়ে গেছে কি ক্রিকেটে আমি ওটা বলি না, আমি বলছি যে আপনি যদি ওটা ফিল করেন, তাহলেই আপনার জন্য ওটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। ফিল করার ব্যাপার, ধরেন ডিফিকাল্ট জার্নালিজম, ধরেন জার্নালিজমে যারা করে, জার্নালিজম এখানে তো একটা বিরাট পোর্শন। ধরেন আপনি ক্রিকেট খেলতেছেন, জার্নালিজম কমেন্ট্রি করতেছেন, আবার জার্নালিজমে ধরেন করতেছেন, তো সেক্ষেত্রে আপনার একটা অ্যাডভান্টেজ থাকে। আবার যারা ক্রিকেট খেলেনি কিন্তু তারাই কিন্তু ম্যাক্সিমাম এখন জার্নালিস্ট ওয়ার্ল্ড ওয়াইড। ক্রিকেট না খেলে কিন্তু জার্নালিস্ট, কিন্তু তার ওই পেশার সঙ্গে অ্যাডাপ্টেড করে নেওয়া এবং নেয়ার পরে সে যে পড়াশোনা করে কিংবা খেলাটা দেখে, গেম অফ ক্রিকেট আপনার আমার চেয়ে মতোই কিন্তু অনেক বেশি দর্শক কিন্তু আমার চেয়ে আপনার চেয়ে অনেক ইনফরমেশন ফলো করে, প্লেয়ারদের মতো ফিল করার চেষ্টা করে, জিনিসটা এই শটটা কিভাবে খেলেছে, এই ডেলিভারিটা কি হয়েছে, কোন জায়গায় পিচ হয়েছে, কেন মানে এটা ভেতরে ঢুকলো বল, এগুলো সব ভালো খুঁটিনাটি জানে। সে কিন্তু বর্ণনা দিতে পারছে, কিন্তু তাকে যদি আপনি ওইটার লেখার বর্ণনা দিতে বলেন সেটা পারবে। আমি মনে করি যে যদি অপরচুনিটি দেওয়া হয়, হার্ষা ভোগলি যদি পারে, তো এরকম অনেকেই আছে যারা কমেন্টেটর হিসেবে সফল হবে, কিন্তু সেই সুযোগটা আসলে ক্রিকেটে এখন ওইভাবে আসেনি। যেহেতু ক্রিকেটাররাই কমেন্ট্রি করে, আর একটা ফেস ভ্যালু আছে ওয়ার্ল্ড ওয়াইড, তাদেরকে নোন ফেস, তাদেরকে অলরেডি অ্যাকসেপ্টেন্স জায়গা আছে, ফলে ক্রিকেটাররা ওই জায়গাটা গ্র্যাব করতে পারে। মিডিয়া যারা ব্রডকাস্টার তারাও চায় যে এই নোন ফেস, যার কথা এতদিন শুনে আসছে,
তাকে দিয়ে যদি আমি কমেন্ট্রি করাই, পাবলিক অ্যাকসেপ্টেন্স সেটা অনেক বেশি হবে, আরো পারফেক্ট প্লেয়ার চিনে বেশি। ক্রিকেটারদের বড় সুবিধা হলো প্লেয়ার সম্পর্কে জানা, কমেন্ট্রি যেই করুক প্লেয়ার পারফেক্টলি ইনফরমেশনগুলি জানা, শর্টগুলিকে পারফেক্টলি ন্যারেশন, এগুলি অনেক কিছুই, এটা ইম্পর্টেন্ট। হোমওয়ার্কটা করাটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনার প্লেয়ারটাকে জানাটাও অনেক খুবই ভদ্রলোক জরুরি। আছে, হ্যাঁ, অনেক ভদ্রলোক আছেন কমেন্টেটর যারা আবার বর্ণনা করার ক্ষেত্রে দেখা গেল ভুল বর্ণনা করে দিচ্ছেন। ভুল বর্ণনা করার ক্ষেত্রে গেছে অমুকের ভাইরা জামাই থেকে শুরু করে অমুক জায়গায় অনেক কিছু বলে ফেলতেছেন। এই এই যে জিনিসগুলি না নিলেই নয়, মানে যেগুলি আসলে অ্যাড করতে গিয়ে আপনার মিস অ্যাড হয়ে যাচ্ছে, তো এটা আসলে ওটাকে নষ্ট করে দিচ্ছে। ফলে আমার মনে হয় যদি সচেতন থেকে কেউ যদি করতে চায়, ইংল্যান্ডের নাসির হোসেনরা কমেন্ট্রি করে সাউ 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 করে, মানে আমরা খুব শাউট করতে হয় না, জেন্টলি, রাইট 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 রাইট, পোলাইটলি। ওইটাই দেখো, এক একজনের স্টাইল এক এক রকম আসলে, মানে আমাদের ওই হয়ে গেছে যে ওই মানে রিচ কালচারটা নাই তো কমেন্ট্রিতে, মানে আমাদের ওই বড় কিন্তু লেগাসি নাই, আমাদের জাস্ট দুইজনই কিন্তু আছে, তারাই শুরু করেছেন, তারপর কিন্তু আমরা ওভাবে আর দেখিনি। আমাদের যে পরের জেনারেশনের ক্রিকেটাররা তারাও কিন্তু খুব ইন্টারেস্টেড ছিল না কমেন্ট্রি করার জন্য, বা আমরা আসেও নাই, তারা শাইনেসের কথা বলেন, ইংলিশে কথা বলার একটা ব্যাপার রয়েছে, গুছিয়ে কথা বলার একটা ব্যাপার রয়েছে, এই কারণগুলোতে কিন্তু অনেকে আসেনি। আবার আমি যখন ফিউচারে দেখি যে তামিম, মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহ এদের মধ্যে কিন্তু আবার সেই অ্যাবিলিটিটা আছে যে কমেন্টেটর হওয়ার জন্য। তা আমাদের যদি একটা লেগেসি থাকতো, যে আমাদের এরকম নাসির হোসেন থাকতো, আমাদের এরকম মাইকেল হোল্ডিং থাকতো, আমরা দেখে দেখে শিখে আসতাম, তাহলে আমাদের জন্য আরো ইজি হতো আর কি। বাট এখনো এমন না যে ইজি না। আপনি যদি নিজে চান বা ক্রিকেটটাকে যদি ভালোবাসেন, বা ক্রিকেটের আপনি দর্শক কি চায় এটা যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করবেই। মানে আলটিমেটলি হর্ষ ভোগলে যদি অ্যাকসেপ্ট হতে পারে, এনিওয়ান ক্যান মানে গেট অ্যাকসেপ্টেড। তো সবচেয়ে যে জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে কমেন্ট্রি শুধু কমেন্ট্রি তো বিউটি, মানে আর্ট অফ, মানে ডেলিভারি দেওয়া এবং ন্যারেট করা, এত সুন্দর দর্শককে কানে পৌঁছে দেয় এবং সুন্দর ন্যারেট করা, এটা কিন্তু একটা, এই কমেন্ট্রি শোনাটাও কিন্তু একটা খেলা দেখার যে আনন্দ কম না, অনেক বেশি। এটাই সবচেয়ে বড় ফিলিং, এটা আপনি মিউট করে তো টিভি দেখে মজা, খেলা দেখে মজা লাগবে না। বোবা মানুষের সঙ্গে, মানে আপনি যদি এই সাইন ল্যাঙ্গুয়েজ না বুঝেন তাহলে কিন্তু আপনার জন্য এটা প্রবলেম হয়ে যাবে। তো সাইন ল্যাঙ্গুয়েজ তো আমরা সবাই বুঝি না, তো কমেন্ট্রি ছাড়া ক্রিকেট, মানে এই জন্যই কমেন্ট্রি যোগ করা হয়েছে, যে আপনি টিভিতে কেন কমেন্ট্রি যোগ করা হচ্ছে, নাহলে প্রয়োজন পড়তো না, তো খালি সাউন্ড দিয়ে আপনার এখানে রেখে দিত, ফিল্ড যেটাই আছে সারফেস নয়েজ ওইটাই শুনতে পাইতেন আপনি, মাঠে কি হচ্ছে, মাহি ওইটা এদিকে যাও, ওইটা এরকম আর কি। তো ওইটা তো না, সারফেস নয়েজ না, এটা আপনাকে কমেন্ট্রি ন্যারেটিভ বর্ণনা দিচ্ছেন, এটা শুনছি, আপনি যেটা খেলছে সেই খেলার সঙ্গে সঙ্গে আপনি অ্যাডেড ইনফরমেশন দিচ্ছেন, সেই ইনফরমেশন আমাকে বাড়তি মনোযোগ ঢোকাচ্ছে ক্রিকেটে, মানে আমাকে আমার ফোকাসটাও কেড়ে নিচ্ছে ক্রিকেট ওই কমেন্ট। বস, আপনি রিসেন্টলি একটা নিউজ করছিলেন সাকিবের একটা আপডেট কিন্তু হইলো, যে আবার এখন শুনতেছি যে বিকেএসপি তে সে ট্রেনিং করবে। আমি সরি, আমি টপিকটা চেঞ্জ করলাম, বাট আমার হঠাৎ মনে হইলো জিনিসটা নিয়ে কথা বলা দরকার, যে সাকিবের যতটুকু শুনলাম সেগু ভাই, যে তাই সে মনে হয় সেপ্টেম্বরের দিকে আসবে নাকি বিকেএসপি তে ট্রেনিং করবে। আমি যতটুকু শুনছি ফাইম স্যারের কাছে, এটা প্রথমে ছিল যতটুকু তার কোচদের কাছে শুনছি, তার প্ল্যান ছিল লন্ডনে করার, তো সেই তার ইয়েদের কাছ থেকেও যতটুকু পারিবারিকভাবে জেনেছি সেটা লন্ডনে করার প্ল্যান ছিল, কিন্তু 14 ডেজ কোয়ারেন্টাইন প্রবলেমের কারণে ওখানে টাইমটা কিল হয়ে যাবে, কারণ ওর তো আর বায়োসিকিউরিটি নাই, এসব কারণে তার প্ল্যান চেঞ্জ করতে হয়েছে। তো প্ল্যান চেঞ্জ করার কারণে ফাইন স্যার মাধ্যমে যেটা জানতে পারলাম, সেটা প্ল্যান চেঞ্জ করার পরে আপনার এখন যেটা হচ্ছে বিকেএসপিতে তিনি করবেন। তো তার যেটা একটা দেখেছি ওখানে যে ইগুলি ছিল, আমি আবার বার্ডিকটা পড়ে দেখলাম, বার্ডিকটা আমার কাছে কনফিউজিং মনে হয়, যদিও ওখানে মানে বলেছে অ্যানি অ্যাক্টিভিটিস, এই অ্যানি শব্দটা দিয়ে অ্যানি অ্যাক্টিভিটিস এর মধ্যে তো আপনার এক্সারসাইজ প্লে মানে প্র্যাকটিস ট্যাকটিস বোঝায় না। এটা সেকেন্ডারি একটা জিনিস আছে, যে ওই অ্যাক্টিভিটিস যেমন আপনার ধরেন যে মানে কি বল, কম্পিটিশন, কোনো রকমের কোনো কম্পিটিশনে সে মানে পার্ট নিতে পারবে না, কিন্তু এখন আপনি একটা লোকরে তো বলতে পারবে না যে তুমি দৌড়াদৌড়ি করতে পারবে না, মানে সেটা বলি না, আমি বলছি যে ন্যাশনাল ক্রিকেট ফেডারেশন এবং অ্যাফিলিয়েটেড বডির বডির ফ্যাসিলিটি আপনি ভোগ করতে পারবেন না। এটা আমি যতটুকু এখন বিইং আ ফর্মার বিকেএসপি স্টুডেন্ট, এটা কিন্তু আবার তার মানে হোমো, মানে এটা কিন্তু একটা ব্যাপার আছে, এটা আবার ঝামেলাও আছে। এখন যদি ওইটা না হয়, এটা
ক্লিয়ার হয়ে সাকিবের আসলে ইনভলভ হওয়া উচিত। আই থিঙ্ক সাকিব সবই জানে এবং সে আইসিসির কাছে সঙ্গে বিসিবি নিশ্চয়ই এটার সাথে কন্ট্যাক্ট করবে এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সঙ্গে কন্ট্যাক্ট করে এবং সবকিছু করে প্র্যাকটিসে নামবে। আদার দেন তিনি মানে এমন কিছু হোক যে তার স্থগিত শাস্তি আবার কার্যকর হয়ে যাক, সেরকম কিছু নিশ্চয়ই কেউ করবে না। আমরা সচেতনভাবেই এই কাজগুলি করবে। তো সেই ক্ষেত্রে বিকেএসপি হোম, কিন্তু বিকেএসপি হলো বিসিবির অ্যাফিলিয়েটেড বডিও, কারণ হলো বিসিবি ভোটাধিকার আছে এবং তারা প্রিমিয়ার লিগ খেলে। সো এইসব জায়গায় সেক্ষেত্রে অ্যাফিলিয়েটেড বডি, ওই জায়গায় এইগুলিও মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে আইসিসির সাথে কনসাল্ট করে ক্লিয়ার হয়েই সবকিছু করা উত্তম। যদি ওইটা করতে পারে, বিকেএসপিতে করতে পারে, তাহলে সে আবাহনী ক্লাবে করতে পারবে, তাহলে সে ঢাকা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্র্যাকটিস করতে পারবে। হয়তো টিমের সাথে করতে পারবে না, কিন্তু সে এককভাবে করতে পারবে আই থিঙ্ক, যদি প্র্যাকটিসে ওইটা বাধা না থাকে। তো আশা করি যে বাধা থাকবে না এবং সাকিব ভালোভাবে প্র্যাকটিস করবে, যেখানেই হোক সাকিব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে ভালোভাবে প্র্যাকটিসে ফিরে ক্রিকেটে কামব্যাক করবেন, সেটাই আমরা চাই। কামব্যাকটা নাকি শুনলাম যে এই সামনে শ্রীলঙ্কা সিরিজ দিয়েই নাকি একটা প্ল্যানটা এরকম আছে। এখন সাকিব কতটুকু ফিট, হেড কোচের সাথে নিশ্চয়ই আলোচনা হবে হেড কোচের প্ল্যান কি। ফার্স্ট টেস্ট তো ধরতে পারবেন, এটা খুব স্বাভাবিক যদি 22 বা 23 তারিখে শুরু হয়। সেকেন্ড টেস্টের থেকে একটা প্ল্যান থাকবে, সেকেন্ড টেস্ট না হলে লাস্ট টেস্ট হয়তো থাকবে। মানে একটা টেস্ট হলে তাকে ইনভলভ করা, টেস্ট টিমের সঙ্গে ইনভলভ করা, সে খেললো কি মানে খেললো না, সাকিব থাকলে তো ডেফিনেটলি খেলবে যেখান থেকেই করুক, বাট তা তো করতে পারে। আদার দেন তো তার আন্তর্জাতিক ক্রিকেট কিন্তু আগামী 21 সালের আগে তার আর ফেরা হবে না নর্মালি। তো সো তিনি যদি এই চান্সটা তাকে দেওয়া হয়, মানে দেবে, বিসিবির প্ল্যান তো অবশ্যই আছে, ডেফিনেটলি প্ল্যান আছে এবং সেই প্ল্যানের কারণেই সাকিবের ফেরাটাও ইম্পর্টেন্ট, কারণ সাকিব ফিরলে আমাদের দুজন ক্রিকেটারের কাজ হয় এবং বিসিবির প্ল্যান থেকেই বিসিবি এই সিরিজটা আরো আগায় না নিয়ে এসে এটা অক্টোবরের মানে সেপ্টেম্বরের মাঝামাঝি গিয়ে, যেহেতু আপনাদের ওখান থেকে অক্টোবরের থেকে শুরু করার প্ল্যান ছিল, তাতে টি-20 সিরিজ অ্যাড করার প্ল্যান ছিল, অ্যাডেড সিরিজ থাকতো, কিন্তু সেটা হচ্ছে না এখন, কারণ যেহেতু আপনার লেটে শুরু করছেন। তো সেই ক্ষেত্রে মানে ডিউ টু সাকিব রেও এখানে একটু চান্স দেয়া, যতটুকু আলোচনায় জেনেছি আর কি। তার সঙ্গে সঙ্গে তো সবকিছু আসলে সিচুয়েশনের সঙ্গে পাল্টায়। আমরা ধরেন আজকে যে সিচুয়েশন আপডেট হয় 10 দিন পরে বা 7 দিন পরে সেই সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়। তো সেই সিচুয়েশনের সঙ্গে আমাদেরও কিন্তু অ্যাডাপ্ট করতে হয়। আমরা ধরেন আজকে যে নিউজটা লিখছি সেই নিউজটা যে কালকে বদলে যাবে না, সেটাও কিন্তু আমরা। সেকেন্দার ভাই আরেকটা জিনিস ছিল যে ধরেন মানে তার কি বলে ব্যান তো অক্টোবরের 29 তারিখে উঠে যাবে, রাইট? এখন একটা টিম দিবে বা টিম গেল, টিম যাওয়ার পরে তাকে আবার অ্যাড করা হবে ডিরেক্টলি ফ্রম আ ব্যান্ড টু আ ন্যাশনাল টিম। এটা একটু মানে খাপছাড়া মনে হয় না জিনিসটা, যে একটা প্লেয়ার মাত্র তার ব্যান লিফট হলো 29 তারিখে আর ঠিক একদিন পরে সে তার ডিরেক্ট একটা ন্যাশনাল টিমের স্কোয়াডে জয়েন করলো, বা যে প্লেয়ার গুলা 14 জনের স্কোয়াডে বা 15 জনের, একটা তো স্কোয়াড থাকে 14-15 জনের, এখন সে গিয়ে ধাম করে ওই স্কোয়াডে ঢুকে যাবে নাকি তাকে আগেই নাম দেয়া হবে যে সাকিব আল হাসান ফর দ্য থার্ড টেস্ট অর হোয়াট এভার? মানে জিনিসটা একদমই মনে হচ্ছে না যে মানে একদম আপনি ব্যান থেকে নেমে ডিরেক্ট একদম ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে পড়ে গেলেন। তাকে একটু সময় দেওয়াটা ঠিক না, যে অ্যাটলিস্ট ঠিক আছে তারা উড়া নাই, তুমি এসেছো, তুমি আমাদের আসো, ট্রেনিং ফ্যাসিলিটিতে আসো, নর্মালি আবার সময় নাও, তারপরে তুমি খেলা শুরু করো, তাই না? মানে জিনিসটা ওরকমই হওয়া উচিত না? না, আপনি যেটা বলেছেন, যদি আপনার অপশন থাকে অনেক বেশি, তাহলে কিন্তু আপনি অনেক ধরনের প্ল্যান করতে পারেন অ্যাজ এ লাইক ইন্ডিয়া। আপনার কিন্তু বাংলাদেশে অপশন কম বলেই কিন্তু টেস্ট ক্রিকেট স্পেশালি আপনার এইসব চিন্তা করতে হয়। আর সাকিবের মতো প্লেয়ার বাংলাদেশ টিমে থাকা অনেক ইম্পর্টেন্ট জোন মানে কাভার করে। তো সেই জায়গায় যদি বিসিবি যেটা আপনি যেটা বললেন তাকে অপশন দেয়া, যদি সাকিবকে প্ল্যান ওরকম না থাকে, তাহলে আপনার এত দ্রুত তার ক্রিকেটে ফেরার বা এত হার্ড প্র্যাকটিস ট্রেনিং এ আসার কোনো দরকার পড়তো না। তো সে আরো পরে শুরু করলেও করা যেত। তো যেহেতু এই সিরিজে অ্যাডেড করার অর্থ হলো বাংলাদেশ যদি প্ল্যান করে যে হ্যাঁ তাকে মানে খেলাবে, টিম ম্যানেজমেন্ট যদি চায় যে ঠিক আছে তাকে আমি নিব, তাকে টিম এনভায়রনমেন্ট দেবো, সাকিবের মতো প্লেয়ার টিমে থাকা কিন্তু মেন্টালি অনেক সাপোর্ট দেওয়া। অনেক সময় যদি অ্যাড করে অনেক প্লেয়ারকে রাখে, আপনি যদি নাও খেলান সেকেন্ড টেস্টে বা থার্ড টেস্টে যদি খেলাতে পারেন, সেকেন্ড টেস্টে নাই খেলালেন না, ধরলাম খেলবে না সে, কিন্তু তাকে টিমের সঙ্গে রাখলো, 16 মেম্বার হিসেবে রাখবে বা 15 মেম্বার হিসেবে রাখে, এটা তো আমরা তখনও তো তার ব্যান লিফট হবে না, অক্টোবরের 29 তারিখে তার ব্যান লিফট হবে। 29 তারিখে সে ফ্রি হয়ে যাবে, 28 তারিখে তার লাস্ট ডে,
29 তারিখে সে হ্যাঁ ফ্রি। মানে টেস্ট তো কবে থেকে? সে যদি শ্রীলঙ্কায় থাকে, আপনি যদি তাকে পার্সোনালি ট্রেনিং করা শ্রীলঙ্কায়, টিমের সঙ্গে প্র্যাকটিস করাবে না, কিন্তু শ্রীলঙ্কায় সে আলাদা ট্রেনিং করবে একা, করতেই পারে। আপনি তো আইএনএস করতেই পারেন, ইউ ক্যান না সেগু ভাই, আমি আমি আসলে আমার জিনিসটা আমি নিতে পারলাম না। মানে ইজ মানে একজন সাসপেন্ডেড প্লেয়ার, সে মাত্র তার সাসপেনশন উঠলো, আমরা সাসপেনশন ওঠার আগে থেকেই তাকে নিয়ে আমরা আলাদা আলাদা রাখতেছি যে এই 29 তারিখ হবে, আসো সাকিব ঢুকে যাও। মানে জিনিসটা এরকম তো, এটা তো একটা ন্যাশনাল টিম, এটা তো এত ইজি হওয়াটা ঠিক না, তাই না? কিন্তু আপনার প্লেয়ার যদি অ্যাবিলিটি থাকে, সেই প্লেয়ার কিন্তু আপনার না না না, অবভিয়াসলি মানে অ্যাবিলিটি নিয়ে তো যদি কথা আপনার নাই, কিন্তু কথা সাকিবের হচ্ছে যে হি ability ইজ সাসপেন্ডেড মানে আনটিল 29। সাকিবের অ্যাবিলিটি আছে বিধায় কিন্তু তারা চিন্তাটা এইভাবে করতে পারে। যদি সাকিবের অ্যাবিলিটি না থাকতো তাহলে কিন্তু প্লেয়ারটা এইভাবে চিন্তা দেখা যাবে করতো যে না। টিম এখন নিয়ে যদি আপনার বলেন যে ভাবতেছে, শ্রীলঙ্কায় এমনি কোয়ারেন্টাইন করোনা, টিম নিয়ে দৌড়ের উপরে, আবার সাকিবকে আলাদা আরেক জায়গায় রাখবে, রাইখে ওকে আবার ট্রেনিং করাবে, ইটস ভেরি মানে মানে আনপ্র্যাকটিক্যাল। আপনি যদি কিছু করতে চান, আপনি যদি কোনো ইনভলভ করতে চান, আপনি করতে পারেন অনেকভাবে। আর যদি না করতে চান সেটা তো আলাদা কথা। আপনি ধরেন এসপি টিমেরও যাওয়া দরকার পড়ে না, এসপি টিমে কেন নিচ্ছেন? আপনার প্র্যাকটিস ম্যাচ খেলানোর জন্য। মানে এই সময় যদি আপনার এসপি টিমের সিরিজটা একটা সিরিজও আসতে পারে, যদি আপনার নেওয়ার অর্থ কি? আপনি নিতে কেন চাচ্ছেন? প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য, আপনার সুবিধার জন্য। তো আপনার সুবিধার জন্য, ন্যাশনাল টিমের সুবিধার জন্য আপনি অনেক কিছুই করতে পারেন। আপনার সুবিধার জন্য নিধাস ট্রফিতে আঙ্গুল ভাঙা, মানে অপারেশন হয়েছিল, অপারেশন হওয়ার পরে 100% কিওর না হয়ে আপনি ওটা কেন তো ব্যান ছিল না সেগু ভাই, ব্যান ছিল না? না ব্যান তো ব্যান ছিল ছিল না। বলে, না ব্যান ছিল বলে কি আপনার সে তো ব্যান হয়েছে। ব্যান হওয়ার পরে যদি তাকে ক্রিকেট সে ফিরবে না, তাহলে সে ক্রিকেটে তো ফিরবে, কিন্তু তার মানে যদি আপনি ফেরাতে পারেন তাহলে ঠিক আছে, তারে আর 6 মাস, তার তো ক্রিকেটে ফেরা নিষেধ নাই, মানে বাধা থাকবে না 29 তারিখে। যদি ফেরায় বাধা না থাকে তাহলে আপনার আপত্তি কোথায়? আমার আপত্তি কোথায়? আপনি এইভাবে চিন্তা করবেন কেন? আমি এইভাবে চিন্তা করবো কেন? মানে চিন্তা করার অপশনটা কেন? আপনি যে এইভাবে চিন্তা করছেন, সে ব্যান্ড ক্রিকেটার, সে এইভাবে তাকে কেন তাড়াহুড়ো করে ফেরা হচ্ছে, এইভাবে কেন চিন্তা করছেন? আমি আপনার কাছে কোশ্চেনটা রাখছি, এইভাবে কেন আপনি চিন্তা করার অর্থটা কি? না, জার্নালিস্ট হিসেবে তো আমার এটা ভাবতে হবে জার্নালিস্ট হিসেবে আপনি ভাই। চিন্তা করতে জার্নালিস্ট হিসেবে দিস অনেক ইজ মাই দিস ইজ মাই ডিউটি টু রেজ ইস্যুস, রাইট? না না, সে একজন মানুষের 100% আঙ্গুলের আই এম নট আ অপারেশন। চিয়ার লিডার সেকেন্দার ভাই, আই এম নট আ চিয়ার লিডার অফ সাকিব। আমি সাকিবের চিয়ার লিডার না তো। না না, চিয়ারলিডের বিষয় না, বিষয়টা হলো যে আমরা বিসিবির প্ল্যান, লেট দেম দেয়ার প্ল্যান। আপনি এখানে যখন এবার আপনি একটা বললেন, এটা আমি বললাম যে এটা এভাবে ভাবলে হ্যাঁ তো হ্যাঁ, প্র্যাকটিক্যাল আমি না এটা বললাম জিনিসটা। যে let them have- মানে তাদের প্ল্যানটা দেখেন। এখন প্ল্যানে যদি ফল্ট থাকে, আমি বা আপনার কাজ হলো ওই জায়গায় আমাদের ধরা যে প্ল্যান ফল্ট, বা আমাদের লেখা, আমাদের ধরা মানে কি ধরা না, আমাদের কাজ হলো ওই জায়গাটা উপস্থাপন করা, মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা। সেটা পাবলিক বাকিটা বোর্ড দেখবে বা দেখবে, কিন্তু বোর্ড যদি ফল্টের মধ্যে দিয়ে না যায়, বোর্ড যদি মনে করে যে আমার একটা ভালো অপশন, তাকে ফেরানো আমার দরকার, কারণ তাকে তো তৈরিও করতে হবে। আপনার ফিউচার তো তাকে নিয়ে চলবে না। আপনি এমন যদি হতো যে ফিউচার, বাট সেকেন্দার ভাই আর একটা জিনিস আছে যে হ্যাঁ, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট, নো ডাউট, হি উইল বি ওয়েলকাম যখনই তার ব্যান শেষ হবে। বাট একটা তো মানে আপনি একটা রানিং সিরিজের মাঝখানে, আমি ওটা বলতেছি আর কি, জিনিসটা এরকম যে প্রসিডিয়ারে আসুক, যে সে হি ইজ জাস্ট লিফটেড ইজ ব্যান, তো তুমি আসো, তুমি সিস্টেমে আসো, তুমি তো আমাদের বেস্ট প্লেয়ারই, তোমাকে তো আমরা নিবই, টেক ইউর টাইম, মানে আমাদের সাথে জেল হও, দেন আসো। নাহলে জিনিসটা হবে কি যে তার উপরও কিন্তু জিনিসটা অ্যাডেড প্রেশার, যে একটা প্লেয়ার মাত্র একটা মানে ইন্টারন্যাশনাল ব্যান থেকে এসে ডিরেক্ট ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেছে, মানে আল্লাহ না করুক বা এটা হইতেই পারে খুব, যে একটা প্লেয়ার এসেই ভালো না করাটা খুবই স্বাভাবিক। তখন আবার আমরা তো পিছিয়ে লেগে যাব বা তাকে নিয়ে কথা বলবো যে এই যে সাকিব রে নিয়ে এত কথা হচ্ছিল, এই যে সাকিব তো ডাক মারলো আজকে, তাহলে তো এই প্লেয়ার চলে না। মানে জিনিসটা আপনি বুঝতেছেন তো, একটা প্রসিডিউর না, থাকলে হবে কি যে ঠিক আছে, তার জন্য ইজি হবে। আপনার যুক্তিটা বুঝছি, কিন্তু যুক্তিটার মধ্যে একটু জায়গায় আমার কাছে দুর্বলতা মনে হচ্ছে। সেই জায়গাটা হচ্ছে যে আপনি যে একটা সিরিজ সাকিব হয়তো খেললে, এক সিরিজে তো সাকিবকে মূল্যায়ন করা হয় না, কোনোদিনও মূল্যায়ন করা হয়নি। আর সাকিবের দুইটা অপশন আছে, একটা হলো বোলিং আর একটা ব্যাটিং। সাকিব যদি আমি ওটা বলতেছি না, মানে বলতেছি যে এইভাবে নিয়ে আনাটা তো এটা প্রসেস না। আমি বললাম যদি সাকিব যদি ফেল করো, আপনি প্রথম কথা বললেন যে অস্ট্রেলিয়ান কালচারের মতো, আরেকটা কথা বললেন ইংল্যান্ড, তুমি আসো, তুমি বসো, তুমি অপেক্ষা করো, তুমি এটা না, ঠিক আছে? বিষয়টা তো আপনার ইয়েদের কথা চিন্তা করেন, এই স্টিভেন স্মিথদের কথা চিন্তা করেন, ওদের কি করেছে? স্টিভেন স্মিথদের অনেক সময় মিসে, ওদের কিন্তু এসেই ঢোকায় দেয় না। ওরা ব্যান্ড ছিল, ব্যান্ড ছিল, হ্যাঁ। ব্যান্ড হওয়ার পরে তারপরে কি করছে? তারপরে কি করেছে আপনি বলেন আমাকে। হ্যাঁ, ইংল্যান্ডে তাদেরকে তো আর এসে নিয়েই ঢুকায় দেয় নাই সেগু ভাই। তারা কি করেছিল? তারা কি করেছিল? বসেছিল না তো নিশ্চয়ই, তারা কিন্তু খেলেছিল। তো আপনারা ইংল্যান্ড সিরিজ এখনো বলতেছেন সিরিজের মাঝখানে পাচ্ছেন, আপনার সিরিজ শুরু, আমরা লেট দেওয়া সিরিজের টাইমটা আমাদের সূচিটা ঘোষণা, আমরা সূচিটা দেখি, আমরা সূচিটা দেখার পরে আমরা অনেক কিছু বুঝি।
আর বাংলাদেশে তো সবসময় আপনার এরকম অনেকেই টেস্টের থেকে টেস্টের একটা টেস্ট হওয়ার পরে আমরা তো একটা টেস্টের স্কোয়াড দিই নর্মালি। কি করে 15 জন নিয়ে যায় বা 16 জন নিয়ে যায়, 15 জন নেওয়ার পরে লাস্টে কি করে 1 জন 11 জন 12 জন বা 15 জন এই টেস্টের জন্য এই 15 জন বা 14 জন এইভাবে স্কোয়াড দেয় আমাদের। নর্মালি আমরা এটা কালচারটা দেখে আসছি। অ্যাওয়ে সিরিজ একটু ব্যতিক্রম হয়, কিন্তু যেহেতু কাছে যদি কোনো অপশন থাকে, সব অপশন তো দেখবে। এখন আমরা যেটা বলবো বা আমরা যেটা চিন্তা করবো বা বোর্ড যেটা প্রথমে চিন্তা করবে সেটাই যে একেবারে সবকিছু শেষ পর্যন্ত হয়ে যাবে, শেষ পর্যন্ত থাকবে, সেটা কিন্তু আপনি না। এখন যদি আপনি বলতে চান যে এই চিন্তা না, আপনি যদি মনে করেন জার্নালিস্টিক দৃষ্টিকোণ থেকে আপনি বলতে চান যে ঠিক আছে আপনি যে নিউজ করছেন এই নিউজের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন তাহলে অন্যরকম। তাহলে আমি বলবো যে ইট ক্যান হ্যাপেন, ইট ক্যান মে নট হ্যাপেন। আলটিমেটলি হচ্ছে যে আমি যেটা লিখছি সেটাই একদম বাইবেল হয়ে গেছে সেটা না। মানে এইটা এই ইনফরমেশন এই আপডেট ছিল এই পর্যন্ত, এই আপডেট চেঞ্জ হয়ে যেতে পারে। সো অ্যাজ এ জার্নালিস্ট ইউ আর থিঙ্কিং ও আপনি কেন লিখছেন, আমি কি মানে কেন লিখিনি বা এইভাবে চিন্তা করলে কিন্তু এটা আবার হয়ে যাবে, এটা না। তো এক একটা ইনফরমেশন না না আমি একটা বিষয়টা বলছি, আমি একটা জাস্ট ক্লু ধরা দিচ্ছি। মানে জায়গাটা হলো যে আপনি চিন্তা করবেন এইভাবে যে প্রত্যেকটা সিচুয়েশন অনুযায়ী। তো ভাই ব্যাঙ্গালোরের কথা মনে আছে? ব্যাঙ্গালোরে বিজয় মালিয়ার ইতে ওইসব 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 কথা বলে লাভ নাই। আমরা কিছু বলতে দেন। প্লিজ সে সামথিং। পালস বুঝি, ভাত টিপলে ভাত বোঝা যায় যে কতটা রান্না হয়েছে কতটা রান্না হয়নি, কারণ এক্সপেরিয়েন্স তো কম হয় নাই। আপনি মাঠে বেশি সময় কিন্তু মাঠে খেলেছি, মানে প্লেইং লাইফ কিন্তু আপনার চেয়ে আমার বেশি সময়। অতএব মানে পালস কিন্তু বুঝতে পারি, মানে কিছু বুঝতে পারি। পালস সেগু ভাই আমাদের মুরব্বী, একজন সিনিয়র মানুষ। ও পেঁচায় লাভ নাই। এই জামানায় কার সাথে কি, কার ট্যাগ, কার লিঙ্ক, কে হলো, মানে ওই জার্নালিজম কিছু তার মতো পড়াশোনা করেছি, লেখাপড়া করেছি, কিছু জানি, কিছু বুঝি। মানুষ কার সঙ্গে কার কি, কোন জায়গায় কি, যে কার পক্ষে কে, কার কিন দিক কি, সবই বুঝি। বলেন না বস, একটু বলেন না বস, কার পক্ষে কে একটু করেন। এনে মাজার যেমন মাজার আমার পক্ষে, এটা আমার ভালো লাগে। ঠিক আছে ঠিক আছে, আমি খুশি হই। ওকে, আমাদের ওস্তাদ সাদমান, প্লিজ সে সামথিং। এক্স্যাক্টলি ভাই, আমি জাস্ট বলতে চাই শাকিব ভাই যখনই আসুক আগের মতো ফিরে আসুক, আমাদের কান্ট্রিকে প্রাউড করুক, দ্যাটস ইট। এখন লেটস জাস্ট কিপ ইট। জি ভাইরা, তো আমরা আমাদের আড্ডার একদম লাস্ট প্রান্তে চলে এসেছি। সো বিফোর লিভিং, মানে আমাদের দর্শকদের জন্য প্লিজ আপনাদের কোনো মেসেজ শেয়ার করেন। ভাই প্লিজ আপনি করেন। আমি এত বকবক করেছি যে এখন মাথার মধ্যেই জিনজিন করতেছে, বলেন। ওয়ান্ডারফুল টাইম, আসলে খুব মজা লাগলো আজকে। ডিফারেন্ট একটা, আমরা অনেক ব্যাপার নিয়ে কথা বললাম। সেকান্দার ভাই ছিলেন, অনেক কিছু ডেসক্রাইব করলেন আমাদেরকে। অনেকের আগ্রহ আছে আসলে ক্রিকেটটা কবে থেকে আবার বাংলাদেশের ক্রিকেট শুরু হবে, এবং অবভিয়াসলি আমরাও ওয়েট করছি যে কবে নাগাদ বাংলাদেশ ক্রিকেটটা আবার ব্যাক করবে। তো উই অল হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড উই প্রে দ্য সিচুয়েশন চেঞ্জেস ড্রামাটিক্যালি এবং আবার ওয়ার্ল্ডটা আগের মতো হয়ে যাক। আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে আসলে এই করোনা। মজার একটা কোশ্চেন আসছে আপনাদের জন্য, যে আপনি কোশ্চেনের অ্যানসারটা যদি দেন তাহলে ভালো হয়। ওই যে বললাম তো, মাইক আর্থারটনকে আমার খুব ভালো লাগে এবং আমি তাকে ফলো করি আসলে। মাইক আর্থারটন, মাইকেল হোল্ডিং এর কমেন্ট্রি খুব ভালো লাগে। সিকান্দার ভাই, আপনার কোনো মেসেজ যদি বিফোর আপনার দর্শকদের জন্য মেসেজ বলতে, আপনার এখানে এই শোতে আসলাম, মাজার মানে একজন লেজেন্ডারি, ফিউচার লেজেন্ডারি, তার সঙ্গে একটা অনুষ্ঠানে থাকতে পারা, এটাও আমি মনে করি ইটস এ গুড থিং। নো, আপনাকে আমি ফিউচার লেজেন্ডারি বস, আপনি এটা বলছেন, আমার জন্য এটা অনেক বড়। আমি আগেই কিন্তু বলেছি যে আপনাকে আমি জায়গায় কে কি মনে করে সেটা জানি না। আমি কিন্তু প্রত্যেকটা মানুষকে মানে তার জাজমেন্ট, আমার জায়গা থেকে আমি মনে করি যে তার ভিতরে কি পোটেনশিয়াল আছে সে যদি লেগে থাকে। সবচেয়ে বড় ব্যাপার হলো যে মানুষের মানে এগারনেস, আপনার ভিতরে যে এগারনেসটা আছে, এই সুযোগগুলি কিন্তু তৈরি করে দেয় না পাবলিক। যে সুযোগ করে নিতে পারে সে কিন্তু আপনার ভিতরে সেটা আছে, এবং এই মানে সবকিছু অবজার্ভ করে কিন্তু আমি আপনার কমেন্টটা দিয়েছিলাম। তো আমার বিশ্বাস আছে বলেই আপনি ফিউচার লেজেন্ড হবেন, যদি আপনি এই জায়গায় ডেডিকেটেড হন। প্রথমত ডেডিকেটেড শব্দটা হলো, আপনি যে কোনো জায়গায় আপনি যদি ঘাসও করেন, রোপণ করেন, তো সেই ঘাস রোপণও যদি আপনি ডেডিকেটেড হন,
আপনি এই জায়গায় সাকসেস হবেন। অ্যাজ এ জার্নালিস্ট আমি সবকিছু শিখে আসিনি, জার্নালিজমে পড়াশোনা করেছি, বা আপনি জার্নালিজম পড়াশোনা করেন নাই, কিন্তু জার্নালিজম কিন্তু আপনি করেন ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার জার্নালিজম, তার মানে আপনার এই জায়গায় ডেডিকেশন আছে, আপনি জার্নালিজম করছেন। তো আপনি বড় হবেন। তো আপনার সঙ্গে দোয়া করবেন সেকান্দার ভাই, দোয়া করবেন আপনার। ধন্যবাদ আপনাদেরকেও যে আপনারা এই শোতে ডেকেছেন। আমাদের নিজেদের কথা বললাম খোলামেলা, আমরা অনেক কথাই বললাম, অনেক আলোচনায় আসলো। আরেকটা বিষয় হলো, আমি আবারও বলছি যে কোনো কিছুই স্ট্যাটিক না, প্রতিনিয়তই ইনফরমেশন মানে আপডেট, ইনফরমেশন মানে ফ্লো। সো ইনফরমেশন, নতুন নতুন ইনফরমেশন আসবে, একই ইনফরমেশন কখনো কোনো চেঞ্জ হবে সিচুয়েশনের কারণে, কারণ এটা স্ট্যাটিক সিচুয়েশন না, স্বাভাবিক সিচুয়েশন না। স্বাভাবিক সিচুয়েশন যখন না, তখন প্ল্যানও চেঞ্জ হয়, প্ল্যানগুলি চেঞ্জ হবে, আমরাও ওই প্ল্যানের সঙ্গে যাব এবং আমরা ভালো ভালো, আমরা আমাদের এই কঠিন সিচুয়েশনকে ফেস করে ভালোভাবে আবার জার্নালিজমকে চাঙ্গা করব, এবং আপনাদের এই অনুষ্ঠান আপনারাও নিজেরা সুন্দরভাবে আরো বেশি মানুষকে ইনফরমেশন দেবেন, সেটা আমরা আশা করি। মাজার ভালো করুক, সফল হোক তার ক্ষেত্রে, সেই প্রার্থনা রইল। আমাদের হোস্টের জন্য আমরা খুব আসলে মানে অল দ্য বেস্ট বলতে চাই। ওর নেটটা মনে হয় এখন একটু ডিস্টার্ব করতেছে নাকি, বাট সিকান্দার রাইট টাইম। right, Sadman, I also wish you all the best for your future, and I hope you could also মানে কি বলবো যে নিজেকে কমেন্টেটর হিসেবে ফিউচারে যাতে ইউ ক্যান মানে অ্যানাউন্স ইয়োরসেলফ। আই প্রে ফর দিস। আচ্ছা, আমি কি আরেকটা কথা বলতে পারি? শিওর বস, আপনিই বলবেন। জি boss, জি কি শিওর বলবেন? না না না, কি বলবেন? মাজারের কাছে জানতে চাওয়া, মাজারকে যেটা আমার মনে হয় যে আপনি যেটা হচ্ছে যে যখন আপনি কমেন্ট্রিতে থাকেন, আপনি কিন্তু অনেক কিছু ফোকাস করতে হয়, ফোকাসের সঙ্গে সঙ্গে আপনি অ্যানালিটিক্যাল জায়গায় Right. থাকেন, এবং অনেক ইনফরমেশন পাঞ্চ করে কিন্তু আপনারা যে টিসিআর থেকে যখন ইনফরমেশন গুলি ধরে, আপনার যখন আপনার পার্টটা কমেন্ট্রি শেষ হয়ে যাবে, আপনার আতারটন কি করে, ওনারা কিন্তু যে গিয়ে নোট নোট পুট করে, নোট রাখে। তো এই অ্যানালাইটিক্যাল সিচুয়েশনগুলি যা বর্ণনা দিয়ে আসলেন, সেটা যদি আপনি আবার আপনার জার্নালিজমের জায়গায় ল্যাপটপে গিয়ে আপনার শেষ করে ওখানে যদি আপনার ওই কি পয়েন্টগুলি রেখে দিয়ে টুকে রাখতে পারেন, এটা কিন্তু আপনার যখন আপনার ম্যাথ অ্যানালিসিসে যাবেন, তখন কিন্তু বেটার আউটপুট হবে। তো এই কারণে যারা যারা বিশেষ করে কমেন্ট্রির সঙ্গে জার্নালিজম, তারা অ্যানালাইজ করবে, অ্যানালিটিক্সগুলি কিন্তু অন্য 10 জনের চেয়ে যারা ফোকাস থাকে, আরো অনেক বেশি নিউজ লিখতে হয়, অনেক বেশি করে, তাদের চেয়ে ভালো করবে। থ্যাংক ইউ সেগো ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম। ইট ওয়াজ আ লাভলি এক্সপেরিয়েন্স। অনেক বেশি কথা বলতেছে আমার। সাদমান, আসলে ইউ রিয়েলি হ্যাড আ লাভলি এক্সপেরিয়েন্স, টেল মি অনেস্টলি। Yes, it was. Really was আপনি lovely. অফ দ্য এইতে আসেন, অফ ওয়ে আসেন, অফ ইয়ার আসেন, তারপরে আপনার বোঝাচ্ছি। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আপনারা টেক কেয়ার ভাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আল্লাহ হাফেজ সেগো ভাই, বাই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আবার শীঘ্রই দেখা করব ইনশাআল্লাহ, এরকমই লাইভ অনুষ্ঠানে সাথে থাকবেন বিশেষ অতিথিরা। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।